নস্টালজিক বাঙালি নতুনত্বের খোঁজে এভারেস্টের চূড়োয় উঠতেও পিছুপা হয়নি। ধুতি পাঞ্জাবির বনেদিয়ানা বজায় রেখেও বাঙালি সাঁতরে পার হয়েছে ইংলিশ চ্যানেল। তাই ধুনুচি নাচের ঐতিহ্য বহন করে বাঙালি তার চিরপরিচিত শারদীয়া ম্যাগাজিনকে পড়ার পাশাপাশি শুনতেও আগ্রহী হবে বলে আমাদের বিশ্বাস ছিল। তারই ফল ধীমহি। গত বছর প্রথম মুক্তি পায় এই শব্দপত্রিকা। আপনাদের ইতিবাচক প্রতিক্রিয়ায় উজ্জীবিত হয়ে আবারও আশ্বিনের শারদ প্রাতে দেবীপক্ষের পুণ্যতিথিতে আমরা নিয়ে এসেছি ধীমহি ডোজ 2। ধর্মের নামে আজ দেশে দেশে উঠেছে হিংসার বিষে গড়া প্রাচীর বিভেদে। জাতের পাতের এই বিরোধে মা কতবার স্বজন হারানো, কত অসহায় পরিবার। আরতি তাদের শোনো মা, আরতি তাদের শোনো মা। জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা। বিশ্ব জুড়ে রণধ্বনি যাক মা গো আজ থেমে। নিধন করো হিংসাকে মা, শান্তি আসুক নেমে। করো জোড়ে জানাই মা গো প্রার্থনা এই ক্ষণে। বিবাদ বিভেদ নাশো হে মা, শান্তি আসুকে ভুবনে। জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো। কণ্ঠে এবং শব্দ সৃজনে ময়ূখ ঘোষ, গিটারে অপ্রতিম ভট্টাচার্য, কোরাসে অপ্রতিম ভট্টাচার্য, অরিত্রা মুখার্জি এবং সঞ্জলি গাঙ্গুলি। দেবী দুর্গাকে স্মরণ করেই শুরু হলো 2021-এর ধীমহি।
দুর্গাপুজো মানে শরৎকাল। ঋতুচক্রের এই সময়টায় অদ্ভুত একটা পজিটিভিটি পাওয়া যায়। শিউলি ফুলের গন্ধ, শিশির ভেজা ঘাস এবং রোদ্দুর ও মেঘের লুকোচুরি মিলে তৈরি করে অদ্ভুত এক জমাটিক কম্বিনেশন। শরতের এই মনোমুগ্ধকর সৌন্দর্য নিয়েই ধীমহির পরবর্তী নিবেদন। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু। পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা। গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া। বাতাসে বাতাসে ফিরে ভেসে ভেসে, নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকায় সোনার আলোয় দেখেছে ছুটির ছবি। পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ও পাঠে স্বর্ণাভ সরকার। বাঙালি যতই অলস হোক, ভ্রমণের নেশা তার বরাবরই ছিল। কোভিডের জন্য সেগুলো এখন বালি। তাই পুজোর মরশুমে আমরা চেষ্টা করেছি ঘরে বসেই কানে কানে যাতে একটু দেশ বিদেশ ঘোরা যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সৈয়দ মুজতাবা আলীর দেশে বিদেশের প্রথম খণ্ড রইল আপনাদের জন্য, এক অন্য রকম ট্রাভেলগ। চাঁদনি থেকে নসিকে দিয়ে একটা শর্ট কিনে নিয়েছিলুম। তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের সর্বত্র আনাগোনা করত। হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল, এটা ইউরোপিয়ানদের জন্য। আমি গাঁক গাঁক করে বললুম, ইউরোপিয়ান তো কেউ নেই, চলো তোমাদের আমাদের ফাঁকা গাড়িটা কাজে লাগাই। এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম, বাংলা শব্দের অন্তদেশে অনুস্বার যোগ করিলে সংস্কৃত হয়, ইংরেজি শব্দের প্রাগদেশে জোর দিয়া কথা বলিলে সাহেবী ইংরেজি হয়। অর্থাৎ পয়লা সিলেবেলে অ্যাকসেন্ট দেওয়া ওই খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো, সব পাপ ঢাকা পড়ে যায়। সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা। ফিরিঙ্গি তালতলার নেটিভ, কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো। কুলিকে ধমক দেওয়ার ভার ওরই কাঁধে ছেড়ে দিলুম। ওদের বাপ খুঁড়ো মাসি পিসি রেলে কাজ করে, কুলি শায়েস্তায় ওরা ওয়াকিবহাল। কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমে চুপসে আসছিল। এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিলুম, অন্য কিছু ভাববার ফুরসতই পাইনি। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষ ও জনচিত। মনে হলো আমি একা। ফিরিঙ্গিটি লোক ভালো, আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল, এত মন মরা হলে কেন? গোয়িং ফার? দেখলুম বিলিতি কায়দা জানে। হোয়ার আর ইউ গোয়িং বলল না। আমি যেটুকু বিলিতি ভদ্রস্থতা শিখেছি তার 14 আনা এক পাদ্রী সাহেবের কাছ থেকে। সাহেব বুঝিয়ে বলেছিলেন যে গোয়িং ফার বললে বাঁধে না, কারণ উত্তর দেওয়ার ইচ্ছে না থাকলে ইয়েস নো যা খুশি বলতে পারো, দুটোর যে কোনো একটাতেই উত্তর দেওয়া হয়ে যায়, আর ইচ্ছে থাকলে তো কথাই নেই। কিন্তু হোয়ার আর ইউ গোয়িং যেন ইলিজিয়াম রোয়ের প্রশ্ন, ফাঁকি দেওয়ার জো নেই, তাই তাতে বাইবেল অশুদ্ধ হয়ে যায়। তা সে যাই হোক, সাহেবের সঙ্গে আলাপচারি আরম্ভ হল, তাতে লাভও হলো। সন্ধ্যা হতে না হতেই
সে প্রকাণ্ড এক চুবড়ি খুলে বলল তার ফিয়ন্সে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরাদস্তুর পল্টন পোষা যায়। আমি আপত্তি জানিয়ে বললাম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি, তবে সে নিতান্ত নেটিভ বস্তু, হয়তো বড্ড বেশি ঝাল। খানিকক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো যে সব কিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলা কাটতো ভোজন, যার যা খুশি খাবে। সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো, আমার চোখ দুটো সঙ্গে সঙ্গে জমে যেতে লাগলো। সেই শিক কাবাব, সেই ঢাকাই পরোটা, মুরগি মুসল্লাম, আলু গোস্ত, আমিও তো তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে। এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা। ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো। এমনকি শিক কাবাবের জায়গায় স্বামী কাবাব নয়, আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয়। আমি বললুম, ব্রাদার, আমার ফিয়ন্সে নেই, এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা। একদম হুবহু একই স্বাদ। সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায়। আমারও আবঝা আবঝা মনে পড়ল যে যখন সওদা করছিলুম তখন যেন এক গাবদা গোবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি। ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিল যে তার ফিয়ন্সের একটা বর্ণনা দিতে, কিন্তু থেমে গেল। কি আর হবে বেচারির সন্দেহ বাড়িয়ে। তার উপর দেখি বোতল থেকে কড়া গন্ধের কি একটা ঢকঢক করে মাঝে মাঝে গিলছে। বলা তো যায় না, ফিরিঙ্গির বাচ্চা কখন রং বদলায়। রাত ঘনিয়ে এলো। খিদে ছিল না বলে পেট ভরে খাইনি, তাই ঘুম পাচ্ছিল না। বাইরের দিকে তাকিয়ে দেখি কাকজ্যোৎস্না, তবু স্পষ্ট চোখে পড়ে এ বাংলাদেশ নয়। সুপারি গাছ নেই, আম জামে ঘেরা ঠাস বুনুনির গ্রাম নেই, আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘরবাড়ি এখানে সেখানে। উঁচু পাড়িওয়ালা ইদারা থেকে তখনও জল তোলা চলছে, পুকুরের সন্ধান নেই। বাংলাদেশের সোঁদা সোঁদা গন্ধ অনেকক্ষণ হলো বন্ধ। দমকা হাওয়ায় পোড়া ধুলো মাঝে মাঝে চড়াত করে যেন থাবড়া মেরে যায়। এই আধা আলো অন্ধকারে যদি এদেশ এত কর্কশ, তবে দিনের বেলায় চেহারা না জানি কিরকম হবে। এই পশ্চিম, এই সুজলা সুফলা ভারতবর্ষ? না, তা তো নয়। বঙ্কিম যখন সপ্তকোটি কণ্ঠের উল্লেখ করেছেন তখন সুজলা সুফলা শুধু বাংলাদেশের জন্য। ৩০০ কোটি বলে শুকনো পশ্চিমকে ঠাট্টা মস্করা করা কাষ্ঠরসিকতা। হঠাৎ দেখি পাড়ার হরেন ঘোষ দাঁড়িয়ে। হ্যাঁ, হরেনই তো। কি করে? মানে আবার গাইছে ৩০০ কোটি, ৩০০ কোটি, কোটি কোটি। না, এই তো চেকার সাহেব টিকিট চেক করতে এসেছে। কোটি কোটি নয়, টিকিট টিকিট বলে চেঁচাচ্ছে। থার্ড ক্লাস। ইউরোপিয়ান হলে কি হবে? রাত ১৩টার সময় ঘুম ভাঙিয়ে টিকিট চেক না করলে ও নিজেই ঘুমিয়ে পড়বে। ধর্মর করে জেগে দেখি গাড়ির চেহারা বদলে গিয়েছে। ইউরোপিয়ান কম্পার্টমেন্ট দিশি বেশ ধারণ করেছে। বাক্স, তোরঙ্গ, পেট্রা, চাঙারি চতুর্দিকে ছড়ানো। ফিরিঙ্গি কখন কোথায় নেবে গিয়েছে টের পায়নি। তার খাবারের চাঙারিটা রেখে গিয়েছে, এক টুকরো চিরকুট লাগানো, তাতে লেখা, Good luck for the long journey. ফিরিঙ্গি হোক সাহেব হোক, তো কলকাতার লোক, তালতলার লোক। ওই তালতলাতেই ইরানি হোটেলে কতদিন খেয়েছি। হিন্দু বন্ধুদের মোগলাই খানার কায়দা কানুন শিখিয়েছি। স্কোয়ারের পুকুর পাড়ে বসে সাঁতার কাটা দেখেছি। ঘোড়া সেপাই আর ফিরিঙ্গিতে মেম সাহেব নিয়ে হাতাহাতিতে হাততালিও দিয়েছি। আর বাড়িয়ে বলবো না। এই তালতলারই আমারই এক দার্শনিক বন্ধু একদিন বলেছিলেন যে এমেটিন ইঞ্জেকশন নিলে মানুষ নাকি হঠাৎ অত্যন্ত স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ইংরেজিতে যাকে বলে মডলিন। তখন নাকি পাশের বাড়ির বিড়াল মারা গেলে মানুষ বালিশে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। বিদেশ যাওয়া আর এমেটিন ইঞ্জেকশন নেওয়া প্রায় একই জিনিস। কিন্তু উপস্থিত সেই গবেষণা থাক, ভবিষ্যতে যে তার বিস্তর যোগাযোগ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
ভোর কোথায় হলো মনে নেই, তবে জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে থামে না। 7টা বাজতে না বাজতেই চরচর করে টেরচা হয়ে গাড়িতে ঢোকে, আর বাকি দিনটা কীরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয়। শুনেছি পশ্চিমের ওস্তাদরা নাকি বিলম্বিত একতালে বেশিক্ষণ গান গাওয়া পছন্দ করেন না, দ্রুত তেতালেই তাদের কালোয়াতি দেখানোর শখ। আরও শুনেছি যে আমাদের দেশের রাগরাগিনী নাকি প্রহর আর ঋতুর বাজবিচার করে গাওয়া হয়। সেদিন সন্ধ্যায় আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে পশ্চিমের সকালবেলাকার রোদ্দুর বিলম্বিত আর বাদবাকি দিন দ্রুত। গাড়ি যেন কালোয়াত, ঊর্ধ্বশ্বাসে ছুটেছে, কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে। আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততোধিক ঊর্ধ্বশ্বাসে। সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায়, স্টেশনে স্টেশনে সম। কিন্তু গাড়ি থেকেই দেখতে পাই রোদ্দুর প্ল্যাটফর্মে ছাওয়ার বাইরে আর নয়নে গাড়ির দিকে তাকিয়ে আছে। ওই বাঘা তবলছি যেরকম দুই গানের মাঝখানে বাঁয়া তবলার পিছনে ঘাপটি মেরে চাটিম চাটিম বল তোলে, আর বাঁকা নয়নে ওস্তাদের পানে তাকায়। কখন খেয়েছি, কখন ঘুমিয়েছি, কোন কোন স্টেশন গেল কি গেল না তার হিসেব রাখিনি। সে গরমে নেশা ছিল, তা না হলে কবিতা লিখবো কেন? বিবেচনা করুন। দেখিলাম পোড়া মাঠ, যতদূর দিগন্তের পানে দৃষ্টি যায়, দগ্ধ ক্ষুব্ধ ব্যাকুলতা, শান্তি নাহি প্রাণে ধরিত্রীর কোনোখানে। সবিতার ক্রুদ্ধ অগ্নিদৃষ্টি বর্ষিছে নির্মম বেগে, গুমরি উঠিছে সর্বসৃষ্টি অরণ্য পর্বত জনপদে। যমুনার শুষ্ক বক্ষ এতিরতির ব্যাপী, শুষিয়াছে কোন ক্রূর যক্ষ তার স্নিগ্ধ মাতৃরস। হাহাকার উঠে সর্বনাশা চড়াচড়ে, মনে হয় নাই 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 কোনো আশায় মুরুরে প্রাণ দিতে সুধাসিক্ত শ্যামলিম ধারে। বৃত্রের জিঘাংসা আজ পরজন্মের সর্বশক্তিকারে, বাসব আসব রিক্ত। ধরণীর শুষ্ক স্তনতৃণে প্রেতজনী গাভী বৎস, ঋত আশ ক্লান্ত টেনে টেনে। কি কবিতা! পশ্চিমের মাঠের চেয়েও নিরস কর্কশ। গুরুদেব যতদিন বেঁচে ছিলেন ততদিনে পদ্য ছাপানো হয়নি। গুরু সাপ, ব্রহ্ম সাপ। এই ট্রাভেলগের মূল ভাবনায় সৈয়দ মুজতাবা আলী, পরিচালনায় অনিন্দিতা পাল, পাঠে সন্দীপন চ্যাটার্জি এবং অপ্রতিম ভট্টাচার্য। মুজতাবা সাহেব তো চলে গেলেন দেশের পশ্চিমে, কিন্তু ধীমই আপনাদের এবার নিয়ে যাবে উত্তরবঙ্গে, ডাঁসাইতে। কেন শুনেই দেখুন। আজ মহালয়া। উমার এইবার কৈলাস থেকে মর্তের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। বিথিকা, রেনু আর দীপ্তরাও প্ল্যান করেছে এবার প্যান্ডেল হপিংয়ের, তাই জোর কদমে চলছে তার প্রস্তুতি অনলাইন মিটিং প্ল্যাটফর্মে। তবে বিথিকা আজ একটু আনমনা, তার মনটা পড়ে আছে নর্থ বেঙ্গলে। সেখানে নাকি দুর্গাপুজো, আর যাই হোক আনন্দের নয়। জানি এটা শুনে তোমরা সবাই আশ্চর্য হয়ে পড়েছ যে যেই উৎসবকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের উপমা দেওয়া হয়েছে, যে আনন্দের জোয়ার প্রত্যেকটা বাঙালির মননে, যেই উদযাপনের আশায় সব বাঙালি গোটা বছর ধরে অপেক্ষা করে, সেইখানে বাংলায় এমন কোন জায়গা আছে যেখানে দুর্গোৎসব দুঃখের? জানতে হলে কান পাতুন আমাদের এই শ্রুতিগল্পে। ভাই, দুর্গাপুজো আসছে। বাঙালি সারা বছর ওয়েট করে এই একটা সময়ের জন্যই।
ছোটবেলা থেকে শারদিয়া আসছে মানে স্কুলে কাজ বেড়ে যেত। দেওয়াল পত্রিকার জন্য লেখা জোগাড় করা, রং করা, পত্রিকা সাজানো, কত কাজ। কি করছিস বলতো ভাই তুই? ভিডিও চ্যাটে অন হয়ে সেই তখন থেকে কি যেন একটা বই পড়ে যাচ্ছিস। এত আথলামি বুঝি না বাপু। বই যদি পড়ার থাকে তাহলে এখানে কেন এসেছিস? হে বঙ্গ ললনা, চারিপাশে দেখো শরতের শ্বেত ও শুভ্র মেঘ। আরে বই থেকে মুখটা তুলে আশপাশটা একটু দেখ। আকাশ তো পুরো কালিগোলা জলের মতো নীল হয়ে গেছে। কাশফুলের ওপর রোদ একেবারে চিকচিক করছে। আরে সেদিন আমি যখন বাড়ি ফিরছিলাম বর্ধমান থেকে, গোটা রেল লাইনের দুটো পাশ পুরো সাদা, আর তার উপর রোদ এসে পড়েছে। কি মায়াবী লাগছিল না, কি বলবো। আচ্ছা, আমরা যে পুজোর প্ল্যান করার জন্য এই অনলাইন মিটে এলাম, সেটা কি আদেও হবে নাকি বিথিকা বই পড়ে যাবে, আমি আর দীপ্ত বক বক করেই কাটিয়ে দেব? বলতো। আচ্ছা, তোরা হুদুর দুর্গাকে চিনিস? হুদুর দুর্গা? এই সে আবার কে ভাই? হুদুর দুর্গা ছিল রাঢ়বঙ্গের একজন বিখ্যাত বীর। এই যে তোরা এত আনন্দ, মৎসব, ঠাকুর দেখার প্ল্যান এইসব করছিস, জানিস একদল মানুষের কাছে এই শরৎকালটা অপমানের। তোর না ওই আতেল আতেল বই পড়ে মাথাটাই খারাপ হয়ে গেছে ভাই। তোর কি আর খেয়ে দে কোনো কাজকর্ম নেই? সারাক্ষণ ওই দুঃখ, হতাশা, বিদ্রোহ এসব ছাড়া আর কিছুই খুঁজে বুঝে পাচ্ছিস না। অদ্ভুত। আরে আমি তো তোদের উদযাপনে বাধা দিইনি, শুধু জানাতে চাইছি একদল মানুষের কাছে এই উৎসবটা শোকের, দুঃখের। যদিও তার সাথে উদযাপনের কোনো সমস্যাই নেই, এরা প্রত্যেকেই এই দুঃখটাকেই উদযাপিত করে। দুঃখ উদযাপন? হ্যাঁ, এটা আবার কি কেস ভাই? একটু বল তো শুনি। সাঁওতাল পরগনার মানুষজন এই সময়ে ডাঁসাই পালন করে। দশমী থেকে শুরু, তাই ডাঁসাই। ডাঁসাই? বাবা, বেশ অদ্ভুত নাম তো। তা কি হয় তাতে? এক এক জায়গায় এক এক রকম করে পালন করা হয়, তবে উৎসবের মূল বিষয়টা হলো শোক উদযাপন। যেরকম মহরম, হুদুর দুর্গাকে মেরে দেওয়ার জন্য তার দল বল সাথী সবাই তাকে খুঁজে বেড়ায় গান গেয়ে গেয়ে আর বানাম বাজিয়ে। বানাম? মানে যে ইনস্ট্রুমেন্টের কথা তুই বলছিলিস, একটা তার থাকে আর আওয়াজটা কেমন যেন একটু করুন। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে পড়েছে। বিথিকাই তো শুনিয়েছিল। শুনলেই কেমন যেন একটা কষ্ট হয়, হু হু করে ওঠে বুকের ভেতরটা। হ্যাঁ, সেইটাই বানাম, যেটা সাঁওতাল পরগনার সব থেকে পুরনো ইনস্ট্রুমেন্টের একটা। লোকজন বানাম বাজিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়ায়, আর একটা বিশেষ রকমের পাগড়ি বাঁধে বিভিন্ন পাখির পালক দিয়ে সাজানো। বাবা, এ তো বড় অদ্ভুত প্র্যাকটিস রে। তাই এর কারণ কি? ওরা ওদের সর্দার হুদুর দুর্গাকে খোঁজে। লোকজন মনে করে যে শিব আর পার্বতী তাকে মেরে লুকিয়ে রেখেছে। এরা দুজনেই হলো যাকে বলে গ্রামের অত্যাচারী মোড়ল ঘরের লোক। এবার ওরা বেশভূষা না বদলালে ওদের চিনে যাবে, তাই এরকম নিয়ম, যাকে বলে ডিসগাইজ। কি বলছিস রে? এ তো পুরো মেঘনাদ বধ কেস। প্রোটাগনিস্ট বিকেম দি অ্যান্টাগনিস্ট। অ্যাবসলিউটলি। আচ্ছা, দুর্গা আর অসুরের লড়াইটা আসলে কি বলতো? কি রে? আর্য ও অনার্যের লড়াই। অনার্যরা যে অসুর সেটা তো নিশ্চয়ই জানিস। হুদুর দুর্গা সেরকমই একজন অনার্য বীর। প্রাচীনকালে দুর্গাপুজোর এত আধিক্য ছিল না, কি করে বাড়লো বলতো? কি করে আবার? বারোয়ারি ক্লাব খুলে। বারোয়ারি পুজোর কনসেপ্ট এসেছে অনেক পরে, সম্ভবত গুপ্তিপাড়া বা তার আশেপাশে কোনো একটা জায়গায় 12 জনের পুজো করা থেকে। দুর্গাপুজো আসলে বাংলা জমিদার রাজাদের ধন সম্পত্তি ও শৌর্য এই সমস্ত প্রদর্শন করার উৎসব।
কে কত জাঁকজমকপূর্ণ করে দুর্গাপুজো করতে পারে। অ্যাকচুয়ালি ফর আ টাইম বিং ইট বিকেম আ স্টেটাস সিম্বল। সে আমি সবই মানলাম, কিন্তু তোর রং, খুশি, আলো, হাসি, আনন্দ এসবে এত অ্যালার্জি কেন বলতো? হ্যাঁ, কে বললো সেটা? আমার এই অদ্ভুত একটা নির্দিষ্ট ক্লাস অফ পিপলের আনন্দ নিয়ে সমস্যা আছে। আনন্দ নিয়ে তো সমস্যা নেই ভাই। আর তোকে কি বললাম, দুঃখটাকেও সেলিব্রেট করা যায়, করা হয়। জানিস, ওরা সমস্ত লাউ দিয়ে, কুমড়ো দিয়ে যন্ত্র বানায় আর জঙ্গল গ্রামে ঘুরে ঘুরে গান করে। কি অদ্ভুত সুর তার! আসলে একটা চেনা ছক, চেনা গণ্ডির মধ্যে থাকতে থাকতে আমাদের সকলের চোখে ধুলোর একটা স্তর পড়ে গেছে। আর যুগ যুগ ধরে আমরা সেই বস্তা পচা তথাকথিত সামাজিক সেলিব্রেশনটাকেই সেলিব্রেশন বলে ভাবার বদ অভ্যেস বানিয়ে ফেলেছি। আচ্ছা, দুর্গাপুজো তো প্রত্যেকবারই কলকাতায় দেখি, তাহলে একটা কাজ করা যাক, এবার ডাসাই দেখা যেতে পারে। আমি যাব না ভাই। আমার পাড়ার প্যান্ডেল, প্রতিমা আর এই সিরুপাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। আমায় বুর্জোয়া বলে গালাগালি কর আর যাই বল, আমার এই মধ্যবিত্ত সেন্টিমেন্ট জিন্দাবাদ। পুজোর সময় ওই জঙ্গলে মশার কামড় খেয়ে আহা কি দুঃখ, এই পালন করতে আমি পারবো না। এইটাই সমস্যা তোর, এত জেদি না তুই। অভ্যেসের বাইরে আর কিচ্ছু ভাবিস না। কয়েকশো পুরুষের অভ্যেস এত সহজে কি বদলায়? এত লড়াই, এত যুদ্ধ তো সেই জন্যই। এই বদলের কথা মাথায় রেখেই। যাই হোক, আমি বেরোলাম, আমার কাজ আছে। রেনু, আমি তোকে পরে ফোন করে নিচ্ছি, কেমন? এই এই বিথিকা, দীপ তো ঘুমুক গে যাক, আমি কিন্তু যাবই ডাসাই। আমায় ফিরে ফোন করিস। লিভ করলাম এখন, হ্যাঁ, টাটা। হ্যাঁ রে, টাটা। হুদুদ দুর্গা গল্পে সাক্ষী থাকতেই বিথিকা আর রেনু রওনা দিল ডাসাইয়ের উদ্দেশ্যে। আমাদের বাংলা এইরকমই বৈচিত্র্যময়। দুর্গা উৎসবের মধ্যেও দুঃখের আর বেদনার এক অন্যরকম উদযাপন। গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে অরিত্রা মুখার্জি, সঞ্জলি গাঙ্গুলি এবং গৈরিক সাহা। আর কয়েকটা দিন, তারপরেই ফুল ফর্মে শুরু হয়ে যাবে পুজো। যদিও এবারও প্যান্ডেলে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তাতে কি, কোভিডের নিয়ম মেনে বাইরে ঘুরতে আপত্তি কই? আর তাছাড়া প্রেমহীন পুজো হয় নাকি? কিন্তু পুজোর সব প্রেম কি বিসর্জনের আগেই পরিণত হয়? সকাল থেকেই কলকাতার আজ মন খারাপ, মুখ ভার করা কালো মেঘ, আর যখন তখন অভিমানী প্রেমিকার মতন গাল ফুলিয়ে বৃষ্টি ঝরাচ্ছে আকাশ। মন খারাপের আজ বড্ড বেশি ঘনঘটা। অন্যান্য দিনগুলোয় সোনা ঝরানো ঝকঝকে রোদ শরৎ এসেছে জানান দিলেও বৃষ্টি যেন থেকে থেকেই বলে উঠছে, যেতে পারি, কিন্তু কেন যাব? আজ সারাটা দিন জালনা দিয়ে সেই বৃষ্টি দেখতে দেখতেই কেটেছে পৌশালীর। ওয়ার্ক ফ্রম হোমের আমেজ কেটে শহর এখন আবার অফিস কালচারের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছে। কিন্তু আজ এই ওয়েদারে অফিসে ডুব মেরেছে সে। এখন রাত 10টা। ঝিঝি পোকার ডাক, রবি ঠাকুরের গান আর ফোনের গ্যালারিতে মেতেছিল সে। পুজো আসছে। গত বছরের পুজোয় সব থেকে কাছের মানুষটার সঙ্গে তোলা ছবিগুলো দেখতে দেখতে পৌশালী ভাবছিল, বাহ, বেশ সুন্দর এসেছিল তো আগেরবারের ছবিগুলো। আরে বাহ, এখানে দীপকে দেখতে তো হেভি লাগছে। এবছরে কি পুজোয় দেখা হবে? দীপ আসতে পারবে কি না কিছুই তো বুঝতে পারছি না, জানাচ্ছেও না কিছু। দূর, ভালো লাগে না। এ বাবা, ফটো বম্বিং করে তো পুরো ছবিটাই নষ্ট করে দিয়েছে। সত্যি। কি খবর ম্যাডাম? কি করছেন? কি হালচাল আজকের?
হোয়াটসঅ্যাপ মেসেজ ওপেন করে পৌশালী দেখল সুদীপা টেক্সট করেছে। পৌশালীর সবচেয়ে কাছের বন্ধু সুদীপা। ছোট থেকেই দুজনে একই স্কুলে পড়াশোনা করেছে, কলেজ ইউনিভার্সিটি সব কিছুই একসাথে তাদের। সহজ কথায় তারা দুজনে একসাথে বড় হয়ে উঠেছে এই শহরে। কিন্তু চাকরি সূত্রে তারা দুজনে দুই ভিন্ন শহরের বাসিন্দা। কি আবার করব, একটু গান শুনছিলাম আর ওই ফোনে একটু পুরনো ছবিগুলো দেখে সময় কাটছিল। নস্টালজিয়া? তুই বল, খবর কি ওখানে? খবর আর কি, কিছুক্ষণ আগে ফিরলাম অফিস থেকে, ফ্রেশ হয়ে খেতে খেতে এখন টেক্সটিং। আজ ফাটিয়ে গরম এখানে। তাই নাকি? এখানে তো আর বলিস না, সকাল থেকে কলকাতা যেভাবে কেঁদে চলেছে, কাল নেহাত আবার ভেনিস হয়ে যাবে। উবের বোট না নামালেই নয়। আরে বাহ, ওয়েদার তো তাহলে খাসা ওখানে। দূর, এই পুজো পুজো গন্ধে ভরার সময় প্যাচপ্যাচে বৃষ্টি জাস্ট নেওয়া যাচ্ছে না। যা বাবা, বৃষ্টি তো তোর পছন্দের। আরে সে তো বৃষ্টির সময় বৃষ্টি পছন্দ, তা বলে হঠাৎ এই অসময় বৃষ্টি কারোর ভালো লাগে? কিরকম যেন মুডটাই নষ্ট হয়ে যায়। পছন্দের আবার সময় অসময় কি? যা ভালো লাগে তা তো সব সময় ভালো লাগে। মোটেই না, সব কিছুরই স্পেসিফিক টাইম থাকে। কবি বলে গেছেন, সঠিক কথা সঠিক সময় না বললে সেটা তার গুরুত্ব হারায়। ঠিক সেই রকমই। বৃষ্টি পড়লেই তোর আঁতলামোটা বেড়ে যায় কি করে বলতো? তাই কবির নাম কি? কবি পৌশালী? বাদ দে তুই, কর্পোরেট ওয়ার্ল্ডে থাকতে থাকতে তোর বাঙালি সত্তা নষ্ট হয়ে যাচ্ছে একেবারে। ও রিয়েলি? কারেক্ট। আমি তো একাই কর্পোরেটে জব করি, আর তুই তো কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে উদাস চোখে গাছতলায় বসে থাকিস। এই শোন, আমি না কাজ আর পার্সোনাল লাইফের মধ্যের ব্যালেন্সটা রাখতে জানি। তাই ঝোলা ব্যাগ নিয়ে না ঘুরলেও আকাশ দেখা, গল্পের বই পড়া, পুজোয় শিউলি ফুলের গন্ধ পাওয়া শিখে উঠে যায়নি আমার। হ্যাঁ, এই রে, কলকাতার ওয়েদার খাসা হলেও একজনের মাথা বোধহয় প্রেশার কুকার হয়ে যাচ্ছে। তুই পুজোয় কলকাতা আসছিস? ছুটি পেলি? চেষ্টা তো করছি রে, কলকাতা ছাড়া পুজো কি আর জমে? কিন্তু এখনো ঠিক বুঝতে পারছি না ম্যানেজ করতে পারবো কিনা। কয়েক মাস আগেই এই ওয়ার্ক ফ্রম হোমে ইস্তফা দিয়ে আবার সশরীরে অফিস জয়েন করেছে মানুষ। কর্মসূত্রে বাইরে থাকা মানুষরা একটা লম্বা বিরতিতে আবার বাড়ির স্বাদ ফিরে পেয়েছিল। এখন আবার ঘর ছাড়া বাঁধন হারা। কিন্তু বাঙালি বলে কথা, আর দুর্গাপুজো, তাই অন্তত 4টে দিনের ছুটি ম্যানেজ করার আপ্রাণ প্রচেষ্টা থাকে বাংলার বাইরে থাকা বাঙালিদের। রেক্ট্যাঙ্গুলার স্ক্রিনে দেখা হওয়া মানুষগুলো তাই এই 4টে দিন ডিজিটালি না ফিজিক্যালি উপস্থিতিটা চায়। এখানে আমাদের পৌশালীরও সেটাই দাবি। আমি কিছু বুঝতে চাই না দীপ, আমি পুজোর 4টে দিন কলকাতায় আমার পাশে তোকে দেখতে চাই। তুই ছাড়া দুর্গাপুজো আমি কিভাবে কাটাবো? হক কথা, মনের মানুষ ছাড়া কি আর উৎসব সম্পূর্ণ হয়? আজ মহালয়া, রেডিও হোক বা ইউটিউব, বাঙালির কাছে মহালয়া আজও স্বাতন্ত্র্য বজায় রেখেছে, তা সে যে কোনো মাধ্যমেই হোক। ঠিক ভোর 4টের সময় উঠে রেডিওটা অন করে মেসেজ টাইপ করলো পৌশালী। ব্যাঙ্গালোরের মানুষরা কি মহালয়া শোনে? গরম ধোয়া ওঠা কফি মাগটা নিয়ে ব্যালকনিতে বসে ইউটিউবে মহালয়া শুনছিল সুদীপা। মেসেজটা দেখে রিপ্লাই করলো, ব্যাঙ্গালোরে থাকা কলকাতার মানুষেরা শোনে, প্লাস তাদের যদি এরকম আতেল বন্ধু থাকে তখন তো তারা বাধ্য। মাতৃপক্ষ সূচনার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ইয়াক, শুভ মহালয়া। মহালয়া শুভ না অশুভ এই নিয়ে তর্কটা থাক, এর থেকে বাজলো তোমার আলোর বেনুটা বেশি ইন্টারেস্টিং। ইয়া রাইট, একটু পরেই তো ফেসবুকে এসব নিয়ে তর্ক শুরু হয়ে যাবে। পুজো তবে চলে এলো বল। হুম, এই ওয়েদার আর আমার ব্যালকনির সামনের ছোট্ট পার্কটায় কয়েকটা কাশফুলও তাই বলছে। এদিকে পৌশালীর মন মেজাজ কিন্তু মোটেও ভালো নেই।
তার সবচেয়ে কাছের মানুষ দীপ পুজোয় ছুটি পাবে কিনা, তাদের দেখা হবে কিনা, এখনও কিছুই জানায়নি। মানুষটার জন্য শপিং ওই করেছে এবারে, কারণ দীপের বক্তব্য পুজোতে আসতে পারবো কিনা ঠিক নেই, শপিং করে কি হবে। দেখতে দেখতে চলে এলো পুজো। আজ সপ্তমী। রাত্রিবেলা দীপ পৌশালীকে জিজ্ঞাসা করলো কালকে সে কখন অঞ্জলি দিতে যাবে। পৌশালী তো পুরো রেগে ফায়ার। তুই থাকলে আমি অঞ্জলি দিতাম দীপ, তুই যখন আসতে পারলি না, এবছরের অঞ্জলিটা না হয় তোলাই থাক। অভিমানে ভরা গলা শুনে খারাপ লাগে দীপের, কিন্তু বেচারা সেই বা কি করবে। এমএনসিগুলো তো আর দুর্গাপুজো সেলিব্রেট করে না, তাই বসের কাছে 1000 বার ধর্ণা দিলেও বোঝে না, সে বোঝে না। পরের দিন সকালে জানলার সামনে মুখ কালো করে বসে আছে পৌশালী। তার মা এসে বারবার বলা সত্ত্বেও এবছরে অষ্টমীতে অঞ্জলিটা দেবে না বলেই স্থির করেছে সে। হঠাৎই বাড়ির সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। রীতিমতো নাচতে নাচতে ঘরে ঢোকে সুদীপা। লাল পাড় সাদা শাড়িতে দুর্গা ঠাকুর না সেজে এরকম কালো রঙের গভীর দূরত্ব নিয়ে হঠাৎ দেখার নায়িকা হয়ে বসে আছিস কেন? কিরে, তোর থেকে আতলামোটা একটু একটু শিখেছি। তুই তো বলেছিলি তুই আসতে পারবি না, ছুটি পেলি কি করে? বলিসনি কেন আমায়? তোকে কি অফিস থেকে তাড়িয়ে দিয়েছে, নাকি পুজো বলে চাকরি ছেড়ে দিলি? পৌশালীর ভূত দেখার মতন মুখটা দেখে মুচকি মুচকি হাসতে থাকে সুদীপা। আরে সুদীপা যে, কবে এলি? ভাগ্যিস তুই এলি মা। এই মেয়েকে তো সকাল থেকে বলে বলে পারছি না যে যা রেডি হয়ে অঞ্জলিটা দিয়ে আয়। উনি নাকি এবছর অঞ্জলিই দেবেন না। দেখ তো মা, এটা কোনো কথা হলো? যা তো, বন্ধুকে নিয়ে দুজনে মিলে অঞ্জলিটা দিয়ে আয়। এখানে দুপুরে খেয়ে যাবে কিন্তু। কিচ্ছু চিন্তা করো না কাকিমা, আমি যখন এসে গেছি তখন অষ্টমীর অঞ্জলি, নবমীর ভুরিভোজ আর দশমীর সিঁদুর খেলা সব একদম টিপটপ হবে। এই চল চল, রেডি হবি চ। হাত ধরে টানতে টানতে সুদীপা পৌশালীকে নিয়ে যায় রেডি করার জন্য। নিজের রুমে ঢুকে পৌশালী বলল, মাকে তো খুব বড় মুখ করে বললি যে সবকিছু একেবারে টিপ টপ হবে, তা তুই নিজে কি পরবি? এই জিন্স শার্ট পরে অঞ্জলি দিবি? আমি সেই কত দূর থেকে এলাম, আর তুই আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করে রাখিসনি? নে নে, ওসব সারপ্রাইজ বন্ধ কর, চল আমার জন্য কি কি কিনেছিস দেখা। আমি আমি কি করে জানবো যে তুই আসবি? আমি তো কিছু কিনিনি। এটা মা দুর্গা নিজে বললেও আমি বিশ্বাস করতাম না। তুই আমার জন্য পুজোয় কিছু নিবি না, এটা জাস্ট হতেই পারে না। বয়স তো আর কম হলো না আমাদের। কি আমার ঠাকুমারে, দেখ এটা পছন্দ হয় কিনা। দুজনে রেডি হয়ে ঘর থেকে বেরোতেই পৌশালীর মা বলল, ও মা, কি মিষ্টি লাগছে তোকে সুদীপা। সব সময় ওই জিন্স প্যান্ট না পরে একটু এথনিক পরলেও তো পারিস। কি মানায় তোকে। আহ মা, ওর যেটা পছন্দ আর ও যেটাতে কমফোর্টেবল ও সেটাই পড়ুক না। না না, মানে আমি তো শুধু বলছিলাম যে আমাকে পৌশালীর থেকে বেশি সুন্দর লাগছে, আমি জানি কাকিমা, কিন্তু তুমি ওকেও একটু কমপ্লিমেন্ট দাও। দেখছো না, মেয়ে কিন্তু খচে গেছে। আমি আর ওকে কি কমপ্লিমেন্ট দেব? তোরা তাড়াতাড়ি যা, চট করে অঞ্জলিটা দিয়ে আয়। আমি গরম গরম লুচি ভাজছি তোদের জন্য। দেরি করিস না বাবা, তাড়াতাড়ি চলে আসিস। রাস্তায় বেরিয়ে পৌশালী আর চোখে সুদীপাকে একবার দেখে, তারপর বলল, বেশ ভালোই ম্যানেজ করতে শিখেছিস তুই। প্রমোশন ম্যাডাম, প্রমোশন। জুনিয়র ম্যানেজার থেকে আপলিফটেড হতে হবে তো। অঞ্জলি দিয়ে পুজো মণ্ডপ থেকে ফেরার পথে পৌশালীর হাতে আলতো করে নিজের হাতটা রাখল সুদীপা। তারপর বলল, তোর মনে আছে পৌ সেই অঞ্জলিটার কথা? মনে থাকবে না? সে বছরই তো। সময়টা বেশ খানিকটা পিছিয়ে নিয়ে গেল দুজনকে। তখন ওরা সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে। এরকমই এক দুর্গাপুজোয় অঞ্জলি দিয়ে ফেরার পথে
পৌশালী সুদীপাকে বলেছিল, তোকে শাড়ি পরলে খুব মিষ্টি দেখায় কিন্তু। আর অন্য সময় অন্য সময়ও সুন্দর লাগে, কিন্তু শাড়ি পরলে একদম অন্যরকম। বাবা, তোর আজ হলো কি? এরকম তারিফ খুব একটা শুনি না তো। এসব তো মানুষ প্রেমে টেমে পড়লে বলে, তুই হঠাৎ। আমি জানি তুই কি, কোনোদিনই তুই লুকোসনি দীপ। সেই ছোটবেলা থেকে তুই তোর পছন্দ ইচ্ছের মধ্যে দিয়ে নিজের অস্তিত্বকে প্রকাশ করেছিস। কিন্তু 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 আমি তোর মতন অত সাহসী নই দীপ। আমার খুব ভয় করে। কিসের ভয়? জানি না, কিন্তু সব সময় একটা ভয় কাজ করে। যদি কেউ জানতে পেরে যায় তখন কি হবে? কি জানতে পারবে? যে তুই আমাকে ভালোবাসিস? একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে ভালোবাসিস? দীপ, তুই? আমি জানি পৌ, অনেকদিন আগে থেকেই জানি। এটাই সত্যি। আমি, তুই, আমাদের ভালোবাসা, এই সব কিছু সত্যি। আমাদের অস্তিত্ব, আমরা, সব সত্যি। আর সত্যি কখনো বদলায় না পৌ, সেটা বদলানো যায় না। আগে এটা তুই মেনে নে, তারপর দুজনে মিলে না হয় সবাইকে মানিয়ে নেব। আমি আছি, থাকবো। অনেকটা শুনে ফেলেছেন, কিন্তু এবার টাইম মেশিনটা অফ করা যাক। চলে আসি এই সময়। কতগুলো বছর কেটে গেল না? হুম, কি ভাবছিস? আরো অনেকগুলো বছরের কথা। পাগলি। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ওরা সমকামী। হ্যাঁ, ওরা একে অপরকে ভালোবাসে, ঠিক যেমন আপনি আপনার কাছের মানুষকে ভালোবাসেন। আমার মতন, আপনার মতন ওরাও ভালোবাসে। বাঙালিদের কথায় আছে, পুজো আসছে আসছেই ভালো। একবার পুজো শুরু হলে তার চোখের পলক ফেলতে না ফেলতেই শেষ। আছেই শেষের দিন। উমা আজ ফিরে যাবে কৈলাসে। বিসর্জনের আগে শেষের বরণ শুরু হয়েছে মণ্ডপে। এই শেষ বিকেলে ছাদে দাঁড়িয়ে গল্প করছিল আমাদের পৌশালী ও সুদীপা। পুজো পুজো, ব্যাস শেষ। কেমন হুঁশ করে কেটে গেল। বিসর্জনের পুরো ঘন্টা শোনা যাচ্ছে। এই, তোর কি মন খারাপ? এভাবে বাবা মার কাছ থেকে আর কতদিন লুকিয়ে রাখবো আমরা দীপ? আমার আর এই লুকোচুরি একদম ভালো লাগছে না। আমি তো বলিনি লুকিয়ে রাখতে। মা দুর্গার আশীর্বাদ নিয়ে বলে ফেললেই হয়। চল, আজকেই না হয় সিঁদুর খেলে এসে দুজনে কাকু কাকিমাকে একসাথে প্রণামটা করে দুজনের মনের কথাটা বলে দিই। আর তারপর তুই তো আবার চলে যাবি। আমি এখানে একা কিভাবে? আমরা তো জানতামই পৌ যে আমাদেরকে লড়াই করতে হবে, আজ হোক বা কাল। তুই কি ভয় পাচ্ছিস? ভয় না রে, বাট টেনশন হয়। আমি তো জানি আমি কি, মেনেও নিয়েছি, তোকে পাশে পেয়েছি। কিন্তু তোর বাড়িতে তোর আসল সত্তার কথা কাকু কাকিমা জানলেও আমার মা বাবা কি মানতে পারবে দীপ? আমাকে, আমাদের? নিশ্চয়ই মানবে। হয়তো এখনই না, হয়তো অনেকটা লড়াই এখনো বাকি, হয়তো বেশ কিছুটা সময় এখনো অপেক্ষা বাকি। কিন্তু আমরা ঠিক জিতবো, দেখিস। আমরা তো একে অপরকে হাঁটতে দিতে পারি না, তাই না? হেরে যাওয়ার কথা আমি ভাবছি না। তুই যখন সাথে আছিস তখন হার তো হতেই পারে না। আমি শুধু ভাবছি এর পরের লড়াইটা ঠিক কতটা কঠিন হবে। যতই কঠিন হোক না কেন, আমরা জিতবই। কারণ ভালোবাসি। ভালোবাসি। সামনের রাস্তাটা
সত্যিই দুর্গম। সমাজ এখনও একটি ছেলে এবং একটি মেয়ের ভালোবাসাকেই কটাক্ষ করে। সেখানে এই বিশেষ ভালোবাসাগুলোকে তো বিশেষ লড়াইয়ের সম্মুখীন হতেই হচ্ছে। এবারের পুজোয় তাই এই ভালোবাসাগুলো পাক মা দুর্গার অপার শক্তি ও অফুরন্ত আশীর্বাদ। বিসর্জন শুধু সমাপ্তি না, এবার নতুন সূচনার ডাক দিক, যেন পূর্ণতা পায় সমাজের চোখে এই নতুন রকম প্রেম। কঠিন লড়াইয়ের শেষে একটা সুন্দর ভবিষ্যৎ যেন তৈরি করে নিতে পারে তারা, যেন ভালো থাকে ভালোবাসা। গল্পের মূল ভাবনায় ও পরিচালনায় সময়িতা ঘোষ, গল্প পাঠে অনিন্দিতা পাল, অরিত্রা মুখার্জি, গৈরিক সাহা এবং সঞ্জলি গাঙ্গুলি। গান হলো, কবিতা হলো, প্রেমও হলো, হলো বেরু বেরু। কিন্তু সিনেমা না হলে কি হয়? বাঙালি সিনেমা প্রেমী। ইদানিং আবার পুজোর সময় হলগুলোয় ভালোই ভিড় হচ্ছে। চলুন দেখি স্পটলাইটের নিচে আবার কে কে আছে। শুভাশিস আর মাম্পির আজ অনেক দিন বাদে দেখা হবে। পার্কস্ট্রিটের যে কলেজে ওরা দুজনে পড়তো, সেখানেই একসাথে সিনে সোসাইটির মেম্বার হওয়ার সুবাদে ওদের আলাপ। কলেজ শেষ হওয়ার পরে ওদের বন্ধুত্ব হয়ে ওঠে আরও গভীর, কারণ সিনেমা ওদের কমন পয়েন্ট অফ ইন্টারেস্ট। শুভাশিস অবশ্য এখন কিছু বছর ধরে ব্যাঙ্গালোরেই থাকে। MBA করার পর চাকরি সূত্রে ওখানেই সেটেলড, আর মাম্পি কলকাতাতেই একটা ফ্রিল্যান্স ব্লগারের কাজ করছে। আজ অনেক দিন বাদে পুজোর ছুটিতে শুভাশিস আর মাম্পি প্ল্যান করেছে কলেজ স্ট্রিটে দেখা করবে। সিনেমা নিয়ে ওদের দুজনের যে ক্রেজটা আছে, সেটাই পুজোর মরশুমে আরেকবার ঝালিয়ে নেবে হয়তো। আগামীকাল মহালয়া। শুভাশিস আজ ভোরবেলার ফ্লাইটে করে কলকাতায় ল্যান্ড করেছে। পুজোর সময় শহরটা একদম অন্যরকম মনে হয়। বাড়ির টানে নয়, মায়ের টানে ফিরে আসা। পুজোয় আমাদের শহর কলকাতা যেই রূপে সেজে ওঠে, সেইটাকে চোখ ভরে দেখার টানেই শুভাশিস পাড়ি দিয়েছে এবার কলকাতায়, প্রায় 3 বছর পর। দুপুরবেলা লাঞ্চ শেষ করে সে বেরিয়ে পড়ে মাম্পির সাথে দেখা করতে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। শ্যামবাজার থেকে মেট্রো ধরে সোজা এসে নামে সেন্ট্রালে। তবে মাম্পি অ্যাজ ইউজুয়াল লেট। সেই সাউথ ক্যালকাটা থেকে বাসে করে সরোবর, তারপর সেখান থেকে মেট্রো করে সেন্ট্রাল। অগত্যা শুভাশিস ঢুকে পড়ে এক বইয়ের দোকানে। ওইখানে কিছু বই ঘাঁটতে ঘাঁটতেই শুভাশিসের ফোনটা বেজে উঠল। হ্যালো শুভ, তুই কোথায়? আমি তো প্রেসিডেন্সির গেটের অপোজিটে দাঁড়িয়ে আছি। ও, তুই এসে গেছিস? আর তুই দেরি করছিলিস বলে আমি একটা বইয়ের দোকানে ঢুকেছি। দাঁড়া দাঁড়া, আমি আসছি এক্ষুনি। আচ্ছা, কোন বইয়ের দোকানে বল, আমিও সেখানেই আসছি। না না, আমি চলে এসেছি। এই তো তোকে দেখতেও পেয়ে গেছি মনে হচ্ছে। তুই কি সবুজ কালারের স্যুট পরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমিও তোকে দেখতে পেয়েছি। ব্ল্যাক কালারের টি শার্ট তো। ট্রাম লাইন ক্রস করে শুভাশিস এগিয়ে আসে মাম্পির দিকে। কিরে, কেমন আছিস? কতদিন বাদে দেখা হলো ব্লগার ম্যাডাম। আরে তুই কতদিন বাদে শহরে ফিরলি সেইটা বল। ও মা, এর মধ্যে তুই এতগুলো বই কিনে ফেললি? ভালো করেছিস। তা আমার জন্য কোন বইটা কিনেছিস দেখি? উফ, বই দেখলি তোর এই হ্যাংলামোটা আর গেল না। আগে কফি হাউসে চল, তারপর দেখাচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে। এই নে, তোর জন্য মহাশ্বেতা দেবীর অগ্নিগর্ভা। বাহ, দারুণ তো। আমার এইবারের পুজোর বেস্ট গিফট। এবার পুজোতে মহাশ্বেতা দেবীকে নিয়ে একখানা বায়োগ্রাফিক্যাল জনার ছায়াছবি মহানন্দা মুক্তি পাচ্ছে। তাই নাকি? এই শোন না, একটু ডিটেলে বলতো। জানতাম ছেলের সিনেমার প্রতি ক্রেজটা অমলিন থাকবে। বুঝলি শুভ, সিনেমার প্রেক্ষাপটটা কিন্তু হিউজ। সেই 1900 সাল থেকে 2011 অবধি। সিনেমাটা একজন লেখিকা মহাশ্বেতা দেবীর ব্যাপারে নয়,
বরঞ্চ একটা মুভমেন্ট নিয়ে, যার নাম মহাশ্বেতা দেবী। আর সিনেমায় মুখ্য ভূমিকায় কে আছে বলতো? এইটা গেস করা চাপের ব্যাপার। কে আছে রে? আর ডিরেক্টরটা বা কে? পরিচালক হলো অরিন্দম শীল, আর মহাশ্বেতা দেবীর ভূমিকায় অভিনয় করবে গার্গী রায়চৌধুরী। এছাড়া সিনেমায় দেবশঙ্কর হালদার ও ঈশা সাহাও আছে। বাহ, বেশ ভালো স্টারকাস্ট তো। জানিস তো শুভ, আজকে আমরা এই এত জেন্ডার ইকুয়ালিটি আর উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, #মিটু আরো কত কিছু। আর মহাশ্বেতা দেবী সেই তখনকার সময় দাঁড়িয়ে সাঁওতাল মেয়েদের জন্য, ট্রাইবালসদের জন্য কত লড়াই করেছেন। নিজের লেখনীর মধ্যে দিয়ে তাদের আওয়াজকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই জেনারেশনটা হয়তো ওনার রেভলিউশনটা বুঝবেই না। আর সেই জায়গা থেকে দেখতে গেলে এই সিনেমাখানা ভীষণ প্রাসঙ্গিক। ওনার ক্লিয়ার কাট পলিটিক্যাল স্টেটমেন্টস, আনকম্প্রোমাইজিং এথিক্স আজকালকার অ্যাক্টিভিস্টদের মধ্যে বড্ড রেয়ার। ওনার জীবন দর্শনকে সিলভার স্ক্রিনে দেখার জন্য আমি ইগারলি ওয়েট করছি। ঠিকই তাই। আজকের এই সিউডো ফেমিনিস্ট যুগে দাঁড়িয়ে একজন নন কনফার্মিস্ট আর ট্রু ফেমিনিস্ট অথরকে রূপলি পর্দায় আরেকবার সজীব হতে দেখার লোভটা আমিও ছাড়তে পারছি না জাস্ট। তবে আমি আরেকটা সিনেমার রিলিজ নিয়ে ফ্লাইটে পড়তে পড়তে আসছিলাম। তুই ফ্লাইটেও সিনেমা নিয়ে পড়তে পড়তে আসছিলিস? সেই কলেজ দিনের আমাদের পাগলামির কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তা কি সিনেমা নিয়ে পড়ছিলিস একটু শুনি। গোলন্দাজ, SVF এর ব্যানারে আর ধ্রুব ব্যানার্জির পরিচালনায় বেঙ্গল রেনেসা পিরিয়ডের স্পোর্টস ফিল্ম, অ্যারাউন্ড 1880s সময়টা। ইনফ্যাক্ট এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় একটা বেশ বড় প্রমোশনাল বিলবোর্ডে সিনেমার পোস্টারটাও দেখলাম। আচ্ছা, গোলন্দাজ সিনেমাটা তো স্বাধীনতা দিবসে রিলিজ করার কথা ছিল, তবে পুজোতে পোস্টপোন করেছে সিনেমার নির্মাতারা। এই সিনেমাটা তো দ্য পায়োনিয়ার অফ ইন্ডিয়ান ফুটবল নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে, তাই না? শুধু পায়োনিয়ার, হি ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল। এই যে বিধান সরণিতে যে হেয়ার স্কুলের পাশে খেলার মাঠটা রয়েছে, সেখান থেকেই তো বাংলা তথা দেশের প্রথম ফুটবল খেলার যাত্রা শুরু। এই সর্বাধিকারী মহাশয়ের ব্রিটিশ ক্লাব ইস্ট সারে রেজিমেন্ট ট্রেডস কাপের জিতটা একটা ঐতিহাসিক ঘটনা। আর পরিচালক ধ্রুব ব্যানার্জি এইটা নিয়ে সিনেমাখানা বানিয়েছেন। তাই উনি সিনেমাটাকে বায়োপিক সিনেমার আখ্যা দিতে চাইছেন না। আচ্ছা বলতো, এই সিনেমায় মুখ্য ভূমিকায় কে অভিনয় করেছে? কে আবার? চাঁদের পাহাড়ের শঙ্কর। ওই একটা পিরিয়ড ড্রামা করেছিল, আবার এত বছর পর দেব আরেকটা পিরিয়ড ড্রামা করছে। ওর একটা ইন্টারভিউ পড়লাম। দেব কিন্তু নিজের সিক্স প্যাক সরিয়ে একটা লিনি ফিগারের জন্য অনেক খাটাখাটনি করেছে। আর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যে শুধু ফুটবলার ছিলেন তা নয়, উনি কিন্তু কুস্তিতেও চ্যাম্পিয়ন ছিলেন। তাই সেটা ট্রেনিংও নিতে হয়েছে। এছাড়া স্নিকার্স ছেলে খালি পায়ে ফুটবল খেলার তালিম নিতে হয়েছে। বেশ অনেকটাই প্রিপারেশন আছে সিনেমাটার পিছনে। ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বাবার ভূমিকা অভিনয় করেছেন শ্রীকান্ত আচার্য, আর কমলিনীর চরিত্রে ঈশা সাহা। বাবা, তাহলে তো বেশ রিসার্চ করতে হয়েছে সিনেমা বানানোর আগে। তার বলতে পরিচালক ধ্রুব ব্যানার্জি এক ইন্টারভিউতে জানিয়েছেন যে ওদের রিসার্চ টিম এই সিনেমার জন্য শরণাপন্ন হয়েছিল আলিপুরের ন্যাশনাল লাইব্রেরির। যদিও সর্বাধিকারী মশাইয়ের পূর্বপুরুষের ভিটে বাড়ি বর্ধমানে, কিন্তু ওনার বংশধররা কলকাতাতেই বসবাস করেন। এই সিনেমায় দেবের পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রাশিস আরও অনেকেই কিন্তু অভিনয় করেছে। এবার দেখা যাক সিনেমাখানা কেমন তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা তো দেখতে যেতেই হবে। তাই সিনেমাটা দেখতে যাবি? চল না রে। কবে রিলিজ হচ্ছে রে? এই তো সম্ভবত 10ই অক্টোবর রিলিজ করছে এই সিনেমাটা। রবিবার আছে, চল ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে আসি। একদম। এই শুভ, এইবার পুজোতে দেবের আরেকটা সিনেমা রিলিজ করছে, জানিস তো? কি সিনেমা রে? আচ্ছা দাঁড়া, অনেকক্ষণ বক বক হলো, এবার কিছু অর্ডার করি, তারপর আবার গল্পের সম্ভার খুলব। হ্যাঁ হ্যাঁ। কাকা শোনো না, কেমন আছো? ভালো তো? হ্যাঁ, ওই আর কি, আছি ভালোই। তা কি নেবেন বলুন? আমি জানি তুই কি অর্ডার করবি। সেই তোর কোল্ড কফি।
যেটা খেলেই কেমন একটা ঠান্ডা বর্নভিটা টেস্ট করে। ওইটাই খাবি তো? আরে ধুর, ওই ব্যাঙ্গালোরে স্লিক স্টাইলিশ প্রিটেন্ড করতে করতে ব্ল্যাক কফি খেয়ে খেয়ে আমার জীবনটা ওষ্ঠাগত। চিনি দিয়ে একটা গরম গরম কফি এনে দিও তো, সঙ্গে 2 বাটার ফিশ ফ্রাই। আর তুই কি খাবি? কাকা, আমায় একটা দুধ চা আর ভেজ স্যান্ডউইচ দিও। ঠিক আছে, আর কিছু লাগবে? আপাতত এটুকুই থাক। হ্যাঁ, এবার বল, দেবের আরেকটা কোন সিনেমা বেশ? টনিক। হ্যাঁ, এই কেমন নাম? একটু ডিটেলে বলতো দেখি। অতনু রায়চৌধুরী নিবেদিত বেঙ্গল টকিজ ও দেবের নিজের প্রোডাকশনস থেকে রিলিজ হচ্ছে এই সিনেমা। একটা ইচ্ছে পূরণের গল্প। ইচ্ছে পূরণ? ঠিক কেমন হচ্ছে শুনে? জলধর সেন ওরফে পরাণ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী ও ছেলের পরিবারকে নিয়ে একসঙ্গে থাকেন। তবে তার ছেলে তাদের দুজনের জীবনটা কন্ট্রোল করতে চায়। নিজেদের 10th অ্যানিভার্সারিটা ভীষণ ল্যাভিশলি সেলিব্রেট করলেও বাবা মায়ের 45তম বিবাহবার্ষিকীটা তার কাছে নাকি ফালতু টাকা খরচা। তাই জলধর সেন নিজেই সেই ইচ্ছা পূরণ করে, আর তার সাথী হয় টনিক ওরফে দেব। টিজার দেখে আপাতত এটুকুই ক্লিয়ার হয়েছে। গল্পের প্লটটা একটু ক্লিশে হলেও একটা সোশ্যাল স্যাটায়ার আছে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। এবার দেখার পালা এই যে ডিরেক্টর অভিজিৎ সেন সেই স্যাটায়ারটাকে কিভাবে প্রেজেন্ট করে। এছাড়া সিনেমার গানের দায়িত্বভার সামলেছেন জিৎ গাঙ্গুলি। শ্রেয়া ঘোষালের একটা গানও আছে সম্ভবত। যদি সময় পাই এই সিনেমাটা দেখতে যাবার বড্ড ইচ্ছে আছে। এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের আর একটা নতুন সিনেমা আসছে। তবে সেই সিনেমার ব্যাপারে বলার আগে একটু পুচকির ব্যাপারে বলতো দেখি। পুচকি? পুচকি এখন আর পুচকি নেই, সে এখন একদম ইয়ং লেডি। যখন আমরা কলেজে পড়তাম তখন ওর 5th বার্থডেতে গিয়েছিলাম। এখন প্রায় 10-11 বছর হবে বল। হ্যাঁ, এই তো অক্টোবর মাসে 11 পা দেবে। আমার কাছে ওর জন্য দারুণ একটা গিফট আছে। গিফট? কি গিফট? ওই যে বললাম, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের নতুন ছবি। হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী। বোম্বাগড়ের রাজা হবুচন্দ্র আর স্বপ্নপুরের রাজকুমারী দেবী কুসুমকলি, আর তাদের মন্ত্রী গবুচন্দ্র। এই নামগুলো কি মিষ্টি রে! হ্যাঁ, আর সিনেমাটাও শিশুদের জন্য পারফেক্ট পুজো গিফট। তাহলে ভাবছি আমার ইয়ং লেডিকে নিয়ে দেখেই আসি হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী। তাই এই সিনেমায় অভিনয় কারা কারা করছে রে? হবুচন্দ্র রাজার ভূমিকায় আছে শাশ্বত চট্টোপাধ্যায়, আর গবুচন্দ্র মন্ত্রীর ভূমিকায় আছে খরাজ মুখোপাধ্যায়। আর কুসুমকলি দেবীর চরিত্রে? কুসুমকলির ভূমিকায় আছে অর্পিতা চট্টোপাধ্যায়। এই বার্থডেতে তাহলে পুচকি দারুণ সারপ্রাইজ পাচ্ছে বল। সত্যিই সারপ্রাইজ। আপনাদের অর্ডারটা এসে গেছে, ব্যাগগুলো সরান দেখি। উফ, তাও খিদে পেয়ে গেল যে ফিশ ফ্রাইগুলো দেখেই। তোমরা না জাদুঘর। আর এই শহরেও একটা জাদু আছে। কতদিন পরে কফি হাউসে আবার ইভিনিং সাপার, আর তার সঙ্গে বাংলা সিনেমা নিয়ে জমি আড্ডা। যা বলেছিস, আ পারফেক্ট স্টার্ট টু দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই পুজো বলতে মনে পড়লো, অষ্টমীর দিন নীলাদ্রির বাড়ি যাবি তো? ওর বাড়ির পুজোটা না জাস্ট মিস করা যায় না। মাঝে 2 বছর আমিও যাইনি, কিন্তু এইবার অষ্টমীর দিন যাবই। হ্যাঁ, আজকে রাতেই হোয়াটসঅ্যাপে একটা পিং করবো। কলকাতায় এসে একটা বনেদি বাড়ির পুজো না দেখলে হয়? জানিস তো, এরকম একটা বনেদি বাড়ির গল্প নিয়ে মৈনাক ভৌমিকের নেক্সট ফিল্ম রিলিজ করছে। তাই? কি নাম সিনেমার? মৈনাক ভৌমিকের এই ধাঁচের গল্পগুলো আমার এত ভালো লাগে যে কি বলবো। কবে রিলিজ করছে রে? সিনেমার নাম 51 করতে, প্রবাবলি 3rd নভেম্বর রিলিজ করছে, ওই কালী পুজোর আগের দিকে। তা তুই কালী পুজোতে আছিস তো? হ্যাঁ রে, এখন তো সবই ওয়ার্ক ফ্রম হোম, তো কলকাতা থেকেই করি আর ব্যাঙ্গালোর থেকেই করি। তাই এবার দিওয়ালি কাটিয়েই ফিরবো ব্যাঙ্গালোরে। বাহ, এই 51 সিনেমায় কে কে অভিনয় করছে রে? কে আবার? মৈনাকস ক্যারিসমেটিক লেডিস,
অপরাজিতা আঢ্য আর সৌরা সেনী। আরে এই তো জেনারেশন আমির কথা মনে করিয়ে দিলি রে। হ্যাঁ ঠিক। তবে এই সিনেমাটা একটা বনেদি বাড়ির পুজোকে ঘিরে, একটা হ্যাপি ফানি স্যাড সুইট ড্রামা বলতে পারিস। ফ্যামিলির যেই পজিটিভ স্পিরিটটা রয়েছে সেটাই সেলিব্রেট করছে সিনেমার কনসেপ্টটা। সত্যি পুজোর সময় সিনেমা দেখার একটা আলাদাই চার্ম আছে বল। আর 3 বছর ব্যাঙ্গালোরে থেকেও তোর সেই ক্রেজটা একটুও কমেনি। এই এত বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে, আর তুই কি এটা জানিস যে আমাদের এক বাঙালি পরিচালক ওয়ার্ল্ড সিনেমা কাঁপাচ্ছে? মানে আমাদের বাঙালি পরিচালক ওয়ার্ল্ড সিনেমা কাঁপাচ্ছে? ঠিক বুঝলাম না তো। সম্প্রতি 26th বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণা সেন পরিচালিত একটি হিন্দি সিনেমা দ্য রেপিস্ট দেখানো হবে এই 6 তারিখ থেকে 15ই অক্টোবর অবধি। শুধু তাই নয়, এই সিনেমাখানা কিম জেসক অ্যাওয়ার্ডের জন্য একমাত্র সিনেমা যেটা ভারত থেকে নমিনেশন পেয়েছে। সাচ আ প্রাউড মোমেন্ট বল। এই সিনেমার ব্যাপারে তো আমিও শুনেছি। এই সিনেমায় তো কঙ্কনা আর অর্জুন রামপাল অভিনয় করেছে না? হ্যাঁ রে, আর এই সিনেমার কনসেপ্টটাও অসাধারণ। ইটস মেইনলি বেসড অন হার্ড হিটিং ড্রামা দ্যাট এক্সামিনস হাউ মাচ অফ সোসাইটি ইজ রেসপন্সিবল ফর প্রডিউসিং রেপিস্টস। বেশ থট প্রভোকিং সিনেমার প্লট লাইনটা। দারুণ দারুণ। এই কথোপকথন চলতে চলতেই সুভাষিস হঠাৎ দেখতে পেল রাস্তা দিয়ে ম্যাটাডোর করে ঠাকুর যাচ্ছে। এই মাম্পি, এই জানলা দিয়ে দেখ, মা যাচ্ছে মণ্ডপে। শুভ, পুজো শুরু হয়ে গেল তাহলে বল। সুভাষিসের এইবারের পুজো তার ভালোবাসার শহর কলকাতাকে ঘিরে, আর তার সঙ্গে আছে বাংলা সিনেমার প্রতি ভালোবাসা। সুভাষিস আর মাম্পির সিনেমা দেখার লিস্ট তো তৈরি, এবার তৈরি করো তোমরা। পুজোয় সিনেমা দেখার ক্রেজ বাঙালির মননে। শুধু মণ্ডপে মণ্ডপে নয়, মুভি হলগুলোতেও উপচে পড়ে ভিড়। সেই স্বাদের টানেই তো ফিরে এসেছে সুভাষিস আর তার বন্ধু মাম্পি। গল্পের মূল ভাবনায় ও পরিচালনায় সঞ্জলি গাঙ্গুলি, গল্প পাঠে অনিন্দিতা পাল, গৈরিক সাহা, সোহম চৌধুরী ও সময়িতা ঘোষ। মায়ের বোধন হতে আর কয়েকটা দিনই বাকি। এখন অবশ্য মেন পুজোর পাশাপাশি এক্সটেন্ডেড পুজোও চলে এসেছে। মহালয়ার আগেই ফিতে কাটছেন অনেকেই, কিন্তু যাদের ছাড়া এই পুরো ব্যাপারটাই অপূর্ণ থাকতো, এবার শুনব তাদের কথা। শিল্পী মালা পাল। আমরা আবার সেই সময়টার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি যা বাঙালির মনের খুশির বাঁধ ভেঙে দেয়। আর কিছুদিন পরেই পুজো, মা আসছেন। কিন্তু করোনা আমাদের মধ্যে থেকে এখনো বিদায় নেয়নি। তাই এই বছরও কুমোরটুলি শান্ত। কুমোরটুলি মানেই নানান পুজোর মূর্তি বানানোর তাড়াহুড়ো। পশ্চিমবঙ্গের অন্যতম মৃৎশিল্পের জায়গা হলো কুমোরটুলি। কিন্তু এই অতিমারির সময়ে গভীর ক্ষতির মুখে পড়েছে অনেক শিল্পী। কাজ কমেছে অনবরত, আর তার সাথে সাহায্যের হাতও। উৎসব কমে গেছে, কমিটিগুলোর কাছে টাকা কম, তাই আবারও আর এক বছর কুমোরটুলিতে সেই তাড়াহুড়ো নেই। তবে কিছুই কি বদলায়নি আগের থেকে? এইবারের পুজোর বাজার ঠিক কেমন? এইসবের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি বিশিষ্ট মৃৎশিল্পী মালা পালের কাছে। মালা পাল হলেন খুব কমজন মহিলা মৃৎশিল্পীর মধ্যে একজন। তার নামের পাশে রয়েছে বহু পুরস্কার ও সম্মান। চলুন তার থেকেই শুনে নিই তার যাত্রাপথের কিছু গল্প এবং এইবারের পুজোর পরিস্থিতির ব্যাপারে। মালাদি, প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
তোমার এই ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় যে বার করেছো তুমি, সেইটার জন্য ধন্যবাদ। আমি যেটা দিয়ে শুরু করব সেইটা হলো, ঠাকুর গড়ার এই কাজ আমরা সাধারণত পুরুষদেরই করতে দেখি। তো সেইখান থেকে দাঁড়িয়ে তোমার যাত্রাপথটা কেমন ছিল? আমার শুরুটা কিরকম ছিল জানো তো? আমি যখন দোকানে এসেছিলাম, আমার নিজের বাবাই বলেছিল মেয়েরা দোকানে আসবে না। তাই বলেছিলাম কেন বাবা, আমি আসবো না, আমার তো ভালো লাগে। তখন আমার বয়সটা ছিল 14। তো বাবা বলল এখানে সব লেবাররা কাজ করে, তাই এখানে পুরুষের সঙ্গে তোরা এসে কাজ করবি, ঘরের মেয়েরা আড়ালে থাকবে, এটাই বলতো বাবা। তখন সালটা ছিল 85। তো 85-এ একটা জিনিস কি, বাবা হট করে মারা গেলেন। 86-এর ঘটনা বলছি তোমাকে। তখন তারা আমাকে দোকানে কেউ বকতো না, তখন আমি দোকানে এসে কাজ করতাম। 86-এ হ্যান্ডিক্যাপ মিউজিয়াম থেকে, দিল্লি থেকে কিছু লোক আসে, বলছে ঠিক আছে, আমার দাদাকে গোবিন্দ পাল কালু বললো আমরা ওকে দিল্লিতে নিয়ে চলে যাচ্ছি, ফুল কোর্স কমপ্লিট করবো, বা যত টাকা লাগবে ওটা আমরা খরচা করে দিয়ে ওকে তৈরি করে দেবো। তা সেই মুহূর্তে আমাকে চলে যেতে হয়েছিল দিল্লিতে, হ্যান্ডিক্যাপ মিউজিয়ামের ভেতরে। তা আমি ওখানে 1 মাস বসে, আমাকে তখন বলেছিল যে একটাই আটের মুখ আর একটা এই বাংলা মুখের দুটো ছোট দুর্গা হবে, মিউজিয়ামে থাকবে। তা আমি করেছিলাম আস্তে আস্তে বসে। তো তখন আমাকে যখন পাঠিয়েছিল আমার দাদারা, তখন আমাকে বলেছিল ওটা আমি কি 1 মাসের জন্য যাচ্ছি। আমি যে 6 মাসের জন্য ওখানে যাচ্ছি আমি জানতাম না সেটা। তারপর আমি যখন বললাম এবার তোমার বাড়ি যেতে ইচ্ছা করছে, আমার আর ভালো লাগছে না, বলছে না তোমাকে কালার স্কুলে ভর্তি করে দেবো আমি। তো আমি তখন বলেছিলাম আমি টাকা পয়সা কিছু আনি। বলছে তোমার টাকা পয়সার চিন্তা নিতে হবে না, সব আমরা দেবো। বলে 18 দিন মতো আমি কালার স্কুল যাই। কালার স্কুল থেকে এসে মিউজিয়ামে বসে দুটো দুর্গা রং করলাম। দুর্গা দুটো রং করার পর তারপর আমাকে বললো একটা ছোট্ট বাংলা কালী করে দাও এখানে। একটা বাংলা কালী করলাম। করতে করতে তখন 4 মাস কভার হচ্ছে। আমি তখন বলেছিলাম আমি আর পাচ্ছি না, পারলে আলু ভাজার পাউরুটি দিয়ে খেতে, আমাকে একটু ভাতের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। তো আমাকে কিছুদিনের জন্য ভাতের ব্যবস্থা ওরা করে দিয়েছিল। সেই কুমারী মালাপাল, আজকে বিখ্যাত শিল্পী মালাপাল। আচ্ছা, সেখান থেকে আমি আমার পরের প্রশ্নে আসবো তাহলে, যে এই শিল্পে এখন আস্তে আস্তে মানুষজন যুক্ত হচ্ছেন, এখন যেই সব মহিলারা কাজ করছেন তাদের কাজ নিয়ে তোমার কি বক্তব্য? দেখো, শিল্পী এখানে অনেক রকম তৈরি হয়েছে। কিছু কিছু তার বাবার ব্যানারে এখন কাজ করছে, বলছে আমি শিল্পী। বা আমি কিছুদিন আগে বলেছিলাম আমার ফটোর সঙ্গে যারা শিল্পী না তার ছবি ছাপবেন না। কেন বলো তো? আমার যে কঠিন পরিশ্রমটা, সেরকম শিল্পী হতে গেলে একটা পরিশ্রমের দরকার থাকে, যেটা আমি কষ্টটা ভোগ করেছি। তাই বলেছি যারা শিল্পী তাদের ছবিটাই দেবেন। আমি প্রথম মহিলা শিল্পী নাই, কামাখ্যাওয়ালা পাল হচ্ছে প্রথম মহিলা শিল্পী। একটা অভিজ্ঞ বয়স্ক মানুষ ছিল, আমাকে বললো তুমিও এক্সিবিশন করো, আমিও করছি। তো আমি এক্সিবিশন করার পর, তোমরা গিরিশ মঞ্চের নাম শুনেছ তো, গিরিশ মঞ্চতে উনি আমাকে একটা আমার হাতে ঘড়ি তুলে দিয়েছিল। এখান থেকে আমি এক্সিবিশনটা করেছিলাম বলে দিয়ে বলেছিল দেখো আমি তো আর বেশি দিন বাঁচবো না, তুমি কুমোরটুলিটাকে দেখো। তা আমার প্রচেষ্টা আছে, আমার এখানে 32টা ছাত্রছাত্রী আছে। আমি নিজে মাস্টার ডিগ্রি নিয়েছি, স্টেট প্রাইজ নিয়েছি, ডিস্ট্রিক্ট নিয়েছি, ন্যাশনাল লড়ছি। দিয়ে এখন যে আমি মানে তানের জন্য কিছু দিয়েছি আমি সমিতিতে, আমাদের মৃৎশিল্প সমিতিতে। আর আরেকটা জিনিস যেটা দেখো, আমাদের লকডাউনে খুবই কষ্ট হয়েছিল, তখনও কিছু টাকা আমি বাইরে থেকে ব্যবস্থা করে দিয়েছি, এটাও করেছি। কিন্তু সব মানুষকে তো সবসময় দেখা সম্ভব না, যতটুকু আমার সামর্থ্য আমি করেছি। শুধু মালাপালের একা কষ্ট হয়নি লকডাউনে, সমস্ত মানুষের কথা বলে যে কষ্ট হয়েছে লকডাউনে। আচ্ছা, আমরা এমন এক সময়ের মধ্যে আছি যা প্রায় আমাদের জীবনকে স্তব্ধ করে দিয়েছে। তো কুমোরটুলির নানান ধরনের শিল্পীদের কাজের ধারাকেই অতিমারি কি প্রকারে আঘাত করেছে? দেখো, আমার এখানে যখন লকডাউন হয়েছিল তখন আমরা দেখেছি, দেখো আমাদের একটু দাম করেছি, আমাদের খাওয়া দাওয়ার দিকটা কষ্ট হয়নি। কিন্তু কিছু শিল্পী আছে, মৃৎশিল্পী, তারা হয়তো মুখে তোমাকে কিছু বলতে পারছে না, অথচ কিন্তু খাওয়ার টাওয়ার কিছু নেই। যারা ধরো কৃষ্ণনগর, শান্তিপুর, বাইরে বাইরে বাড়ি, তারা এখানে এসে কাজ করছে। ওদের যে আমাদের খদ্দের যদি না আসে তাহলে আমাদের কাছে টাকা থাকবে না। তখন আমরা একটা ব্যবস্থা করলাম, আমি আমেরিকায় একটা ঠাকুর করতাম। তখন ওরা আমাকে ওখান থেকে পোস্ট করেছিল যে মালাদি যদি খুব কষ্ট হয় আপনি আমাকে জানান, আপনার সমিতির চেক নাম্বার দিন, তাহলে আমরা টাকা পাঠাবো। তো এমন একটা টাকা দেয় যে
আমরা অনেক দিন চলতে ফিরতে পেরেছি। আর মানুষের জন্য 2 মাস ধরে রান্না করেছি, আর দুপুরবেলা অ্যানাউন্সমেন্ট করে বলেছি খাবার নিয়ে যাও। পুরোনো কলকাতার সঙ্গে 8 বছর থেকে যুক্ত হয়েছি। যখন আমাদের বাচ্চারা একদম বেরোতে পারছিল না, তখন পুরো ওই কুমোরটুলির ঘরগুলো আমি একটা একটা করে নিয়েছিলাম, মানে দূরত্ব মেনে একজন একজন করে বসিয়েছিলাম। দিয়ে আমি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত আছি, যেমনি ধরো বন্ধন লোন শুনেছো, হ্যাঁ, ওর ডিলারশিপ আছে আমার এসকেসের সঙ্গে। তো আমি সাহেবদের বলেছিলাম যে আমি তো এখন আর টাকা পয়সা আমার কিছু লাগবে না, আপনি ওদের খাবার জল চিপস মিপসগুলো একটু দিন। তা সেই যখন প্রদর্শনীটা আমি করেছিলাম, আর ওখান থেকে ওরা আমাকে যত আঁকার সরঞ্জাম সব দিয়েছিল, কিছু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আর যে এক্সট্রা খরচাটা আমি দিয়েছি, দিয়ে এই বাচ্চাদের নিয়ে আনন্দ করেছি। তা আমি এবছরও আশা ছিল না যে এরা আসবে আমাকে বলে দিদি এবছর আমরা করতে চাই, আপনি অর্গানাইজ করে দিন। এই একটা কোম্পানি এসছে, আর একটা কোম্পানি এসেছে যে কুমোরটুলিতে 5000 মানুষ খাবার পাবে, আর আপনার হাতে থাকবে অনুদানটা, আর আপনি এমনভাবে তাদের দেবেন যে কোনো মানুষ বলবে না যে মালাদি আমি পাইনি। আর এই বছরের মানে 2021 সালের পুজোর বাজার এখনো অবধি কি বুঝতে পারছো ঠিক? কিরকম এবারের পুজোর বাজার বা আশেপাশের পরিস্থিতি? পুজোর বাজার বলতে দেখো সকলের কিরকম কি হচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যেহেতু একটু আমার নাম হয়েছে, আমার ছোট ঠাকুর বায়না হয়েছে, বেশ বড় হয়েছে, কিন্তু বড় যে দূরত্বগুলো এগুলো কমে গেছে, গিয়ে একটু ছোট হাইটের হয়েছে। আমার এইটা ছোট দোকান আর একটা বড় দোকান আছে, কিন্তু সমস্ত মানুষের যেন হয়, শুধু মালাপাল একা ভালো থাকবে এটা আমি চাইছি। আর বিদেশ থেকে তোমাদের যে অর্ডার আসে প্রতিমা বানানোর, সেই বাজারটা কিরকম এই বছর বা আগের বছরের থেকে কতটাই বা বদলেছে? হ্যাঁ, আমার আমেরিকার অর্ডার দুটো ক্যান্সেল হয়েছে, ওরা বলেই দিয়েছে যে মালাদি এখন করবেন না, আমাদের এখানে এখনো পারমিশন পাইনি পুজো করার। তো ওই অর্ডারগুলো অনেকটা বদলেছে, অনেক একদম পরিস্থিতি বদলেছে, মানে যে বাইরের পয়সাই তো আমাদের বেশি পয়সা, ওই পয়সায় ধরো কুমোরটুলির যা কাজ আছে আমাদের হয়ে যায়। এই শিল্পে মহিলাদের যোগ্য স্থান অর্জন করার যে লড়াই, সেই লড়াইকে তুমি একরকম ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছো। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন এই আশেপাশে প্রতিনিয়ত একটা বদলের হাওয়া, সেইখানে দাঁড়িয়ে তোমার কি মতামত, কি মনে হচ্ছে, কতটা বদলেছে পরিস্থিতি? আর তুমি কতটা আশাবাদী যে আরো মহিলারা এই শিল্প বা পেশাতে যোগদান করা নিয়ে, সেই ব্যাপার নিয়ে তোমার কি মতামত বা তুমি কতটা আশা রাখছো? হ্যাঁ, আমি অনেকটা লড়াই করে তবে আমি এখানে এসেছি। ধরো 6 মাস যখন আমি ওখানে ছিলাম না, আমার খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি তো ছোট ছিলাম, আমি কাউকে কিছু বলতে পারিনি। কিন্তু ওরা যখন আমি বাড়ি ফিরেছিলাম অনেক টাকা দিয়েছিল, তখন আমি সেটা ওখানেও দেখিনি, বাড়িতে এসে দেখেছিলাম। ওই হচ্ছে মালাপালের, কুমারী মালাপালের শিল্পী হয়ে ওঠার ব্যবস্থা করেছে হ্যান্ডিক্যাপ মিউজিয়াম, নাহলে হয়তো এখানে এত বড় কাজ করতে পারতাম না। আমি মহিলাদের জন্য আমি একটাই তোমাদের কাছে বার্তা রাখবো, কাজ শিখুক, কাজ শিখে বলুক আমি শিল্পী, কাজ না শিখে ভালো ভালো শিল্পীর সামনে আমার ছবিটা দিয়ে বলতে হবে শিল্পী, সেটা আমি মেনে নিতে পারছি না। কারণ শিল্পী যদি হয়, শিল্পীকে শিল্পীর মর্যাদা দেবো। শিল্পী প্রথম শিল্পী মানে মহিলাদের মধ্যে কামাখ্যা মালা। এবার আমি প্রথম শিল্পী, আমি এটা বলতে চাই না, আমি সেকেন্ড শিল্পী তাও বলতে চাই না, আমি শিল্পী হয়ে উঠেছি, আমি বিখ্যাত বলতে চাই। ভবিষ্যৎটা কেমন হতে চলেছে, মানে তোমার কাজের ক্ষেত্রেই বলো বা আমরা যদি সমগ্র কুমোরটুলির কথা বলি, তাহলে কি মনে হচ্ছে পরের দিনগুলো কিরকম হতে চলেছে? আমাদের যে জেনারেশনটা, ধরো আমার মেয়ে আছে একটা, সে বিকম পড়ছে, ও বললো মা তুমি তো সারাদিন বাড়িতে, তখন আমি শিল্পী লাইন নেব না। তখন আমি দেখলাম জোর করে তো নেওয়া যাবে না। আমি তখন ভাবলাম যে কিছু ছাত্রছাত্রী, আমি যদি 50টা মানুষ করছি, তার মধ্যে থেকে যদি 10টাও আমি বার করতে পারি, আমার দরকার নেই, ওরা যদি আবার সেই শিল্পীগুলো তৈরি হয়, তাহলে কিছু না কিছু শিল্প করে খেতে পারবে তো তারা, এইটাই আমার উদ্দেশ্য। আর আমার সরকারের কাছে একটা বার্তা আছে, আমি ন্যাশনাল লড়ছি, যদি আমি রাষ্ট্রপতি পুরস্কার পাবো বলছি না, তাহলে কিন্তু আমি একটা স্কুল করতে চাইছি, যেখানে কম পয়সা দিয়ে অনেক মহিলা শিল্পী তৈরি হয়ে উঠুক, কুমোরটুলিকে বাঁচা। দেখো আমি আমার যত কাস্টমার ছিল সবাইকে এক ধার থেকে ফোন করেছিলাম, থানা টানা, তা আমাকে দিনের পর দিন তারা হচ্ছে এই যে তান দিতাম, চাল ডাল তেল মশলা যা দিত, তা সেগুলো আমাদের সব সমিতিতে আমি নিয়ে যেতাম, নিয়ে গিয়ে প্যাকেট করতাম, যেগুলো দেখতাম একদম মানে খুব খারাপ চলছে অবস্থা, তাদের কিছু স্লিপ দিয়ে দিতাম, দিয়ে বলতাম এই টাইমে মাইকে বলে দিতাম তোমরা এসে খাবার দাবার নিয়ে যাও। দেখো ভাই, আমার যতটুকু সাধ্য আমি করেছি, আর এরকম দিতে দিতে আরো কোম্পানি অনেক চারিদিক থেকে এসে যাচ্ছে আমার কাছে, তখন আমি সেটাকে সমিতিতে নিয়ে যাচ্ছি যে দিয়ে দে রে সবাইকে, সবাই একটু ভালো থাকো। আমি অনেক কষ্টে বড় হয়েছি, তাই কষ্টের মর্মটা আমি বুঝবো।
আর একটা জিনিস জানবে, কুমোরটুলি হচ্ছে একটা দেব দেবীর মন্দির, এই মন্দিরটা যেন বন্ধ না হয়। হ্যাঁ মানে তোমার এই উত্তর থেকেই আমি আমার পরের প্রশ্নটায় আসবো, যে এইরকম একটা গভীর সংকটের যে সময় যা আমাদের আশেপাশে এখনো রয়েছে, এইরকম একটা সময় তোমার কি মনে হয় যে কি ধরনের সাহায্য বা বদল তোমার মতো শিল্পীদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এখন, বা হ্যাঁ মানে কুমোরটুলির শিল্পীদের জন্য এখন সব থেকে গুরুত্বপূর্ণ? তো আমার এখন সাহায্যের যেটা দরকার, এখানে যখন আমরা প্রজেক্টটা করছি, তা এখানে দেখবে ছাত্রছাত্রীরা তো অনেক দূর থেকে আসছে, যেখানে খুব প্রয়োজন একটা ভালো জায়গা, পায়খানা, বাথরুম, এগুলো তো একটা দরকার আছে। এবার আমি যখন 24 ঘন্টায় বার্তাটা দিয়েছি, তখন ও একটা খবর আমার কাছে এসেছে যে আপনার স্টুডিওটাকে ডেভেলপ করে দেবো। আমি ডেভেলপ চাইছি না, কোনো রকম মোটামুটি একটু যাতে বাচ্চারা শিখে কাজ করতে পারে। শিল্পী নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের শিল্প সম্পদ চলে যাচ্ছে, সেই শিল্পগুলোকে যেন আমি তৈরি করতে পারি। এখন আমার কাছে দেখো সবাই আসছে, কেন বলো তো, নাম করেছি, কিন্তু শুধু মালাপালের কথা চিন্তা করলে হবে না, প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করতে হবে। একা মালাপাল নাই, কুমোরটুলিতে 200-300 মৃৎশিল্পী আছে। তোমাকে অনেক ধন্যবাদ মালাদি, খুব ভালো লাগলো কথা বলে। তুমি যে আমাদের জন্য সময় বার করলে এত ব্যস্ততার মধ্যে থেকে, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্বনামধন্য শিল্পী শ্রীমতী মালা পালের সাথে। বহু মহিলা শিল্পীর জন্য তিনি আজ একটি স্তম্ভ, সাহসের জায়গা। কিন্তু তিনি শুধু তার নিজের শিল্পের মধ্যে বদ্ধ থাকেননি। এই অতিমারির সময়ে কুমোরটুলিকে বাঁচিয়ে রাখার লড়াই লড়েছেন একদম সামনে থেকে। মালা পালের কাজের প্রতি নিষ্ঠা তার প্রত্যেকটি মূর্তির মধ্যে প্রতিফলিত হয়। মালা পালের মতো শিল্পী তাদের কাজ দিয়ে আমাদের সমাজকে আরো এগিয়ে নিয়ে যাক। তার থেকে অনুপ্রাণিত হয়ে যেন এইরকম আরো অনেক শিল্পী তাদের পথ খুঁজে পান, আমরা এই আশা রেখে আজ বিদায় নেব। ধন্যবাদ। সাক্ষাৎকারের মূল ভাবনায় দেবর্ষী সামন্ত ও রাহমা আনোয়ার হোসেন, পরিচালনায় সুলগ্না মৈত্র, সঞ্চালনায় দেবর্ষী সামন্ত এবং শব্দ সৃজনে সায়ক মণ্ডল, বিশেষ সহযোগিতায় শ্রীমতী মালা পাল। যখন এই লেখাটা লিখছি তখন হঠাৎ করেই ছোটবেলার কথা খুব মনে পড়ল। পুজোর সময় যখন ওই ম্যাগাজিনগুলো আসতো, সবার আগেই গোয়েন্দা গল্পগুলো পড়তাম। বড় বয়সে এসে সেটার খুব একটা বদল হয়নি। ধীমহি ডোজটু কিন্তু সেদিক দিয়ে ব্যতিক্রম নয়। আসুন একটু না হয় গবেষণা করেই দেখি। বুবানের এবার ভীষণ আনন্দ। প্রায় 8 বছর পর ছোটকা বাড়ি ফিরছে, তাও আবার মহালয়ার দিন ভোরবেলায়। যেবার ছোটকা পড়তে স্টেটসে চলে গিয়েছিল, তখন বুবানের হাফ প্যান্ট, কথাও জড়িয়ে যায় মাঝে সাঝে। এখন সে যাকে বলে একদম সমর্থ কিশোর, সেন্ট জেভিয়ার্সে 9ম শ্রেণীর ছাত্র। যদিও গত 2 বছর যাবৎ তার নিজের ছাত্র পরিচয়ের প্রতি একটা সংকোচ তৈরি হয়েছে, তবুও খাতায় কলমে সে একজন জেভিয়ারিয়ান। এই জেভিয়ারিয়ান টার্মটা বুবান হালেই শিখেছে, ইদানিং তাই খুব ব্যবহারও করছে কথায় কথায়। বুবানের ভালো নাম বোধিসত্ত্ব গাঙ্গুলি। বিখ্যাত কার্ডিওলজিস্ট শ্রীমান অনিমেষ গাঙ্গুলি ও বিখ্যাত গাইনোকোলজিস্ট শ্রীমতী স্বাতিলেখা গাঙ্গুলির একমাত্র ছেলে। ছোটবেলা থেকে বাবা মা প্রায়ই ব্যস্ত থাকে, তাই বুবানের একমাত্র খেলার সাথী ছিল তার ছোটকা আর মালি ব্রজবিহারীর নাতি টুকাই। 8 বছর আগে একদিন খুব বৃষ্টির দিনে যখন খবরটা শুনল যে সব কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে আর আগামীকাল ভোর 6:30টার ফ্লাইটেই ছোটকা এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছে, তখন প্রচণ্ড কান্না পেয়েছিল বুবানের। রাগে 2 দিন খায়নিও। স্বাতিলেখার 3 দিন ওটি মিস হয়েছে। কিন্তু তারপর আস্তে আস্তে বুবান বুঝতে শিখেছে মানুষকে বড় হয়ে যেতে হয়, পাল্টাতে হয় ঠিকানা। তাতে জীবন থেমে থাকে না, নতুন মানুষ আসে, নতুন জগৎ তৈরি হয়।
তাই কারোর চলে যাওয়াতে ভেঙে পড়তে নেই, বরং মেনে নিতে হয়, এগিয়ে যেতে হয়। তা যাই হোক, বুবান সকাল থেকেই বেশ খুশি। এতদিন পর তার সায়েন্টিস্ট কাকা দেশে ফিরছে, তাও আবার পুজোর সময়। এলে কাকাইয়ের থেকে কি গল্প শুনতে চাইবে আর কি কি আবদার করবে, ডাইনিং হলে বসে তারই একটা লিস্ট বানাচ্ছিল মনে মনে বুবাই। হাতের ট্যাবটায় ই লার্নিংয়ের ক্লাস চললেও আজ ওর বিন্দুমাত্র মন নেই। তার মধ্যেও শুনেছে কাকাই নাকি দেশে আসছে কিসব ফর্মুলা টর্মুলার রহস্যভেদ করতে। ঠিক এমন সময় বেজে উঠল কলিং বেল। আয় আয়, কিরে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? মালতী, আয় মালতী, দাদাবাবুর বাথরুমের গিজারটা অন করে টাওয়েলটা দিয়ে দে। আয় বাবা আয়। কি চেহারা বানিয়েছিস রে, খাওয়া দাওয়া করিস না নিশ্চয়ই? আরে বাবা, ছেলেটাকে ঢুকতে তো দাও। উফ, তা হ্যাঁ রে, সিকিউরিটি চেকে করোনা নিয়ে কোনো ঝামেলা টামেলা করেনি তো? আরে না না, সেরকম কোনো সমস্যাই হয়নি। ঝড় বৃষ্টির জন্য ফ্লাইট একটু ডিলে ছিল। আচ্ছা, এই পুজোর সময় নিম্নচাপ এই ইকুয়েশনটা এখনো বদলালো না বলো? অনেক হয়েছে, অনেক দূর থেকে এসেছিস, এবার একটু ফ্রেশ হয়ে নে। লুচি আর সাদা আলুর তরকারি বানানো হয়েছে আজকে, তুই ফিরেছিস বলে। তাড়াতাড়ি যা। উফ, লুচি আর সাদা আলুর তরকারি? আচ্ছা বৌদি, বুবান কই? ওকে দেখছি না তো। বুবান গেছে ক্রিকেট ক্লাসে, যাবে না বায়না ধরেছিল, তাও বাবার বকুনির ভয় গেছে আর কি। তুই ফ্রেশ হয়ে নে, তার মধ্যেই চলে আসবে। বুবান ক্রিকেট খেলে, স্কুল টিমের ক্যাপ্টেন। ছোটবেলা থেকে এই ঝোঁকটা ওকে কাকাই ধরিয়েছিল। তারপর আস্তে আস্তে তালিম, ক্রিকেট একাডেমি। এখন ক্রিকেট বুবানের অন্যতম নেশা। কিন্তু তাই বলে কাকা নাশান আনন্দকে ছাপিয়ে যাবে এমনটাও নয়। তাই তাড়াতাড়ি প্র্যাকটিস মিটিয়ে বাড়ির ড্রাইভার কাকা বিষ্ণু কাকাকে দেখেই ছুট লাগালো বুবান। তর সইছে না আর ওর। এত বছর পর কাকানের সাথে আজকে একসাথে ব্রেকফাস্ট করবে, তারপর সারাদিন কলকাতায় ঘুরবে, গেম হাবে যাবে, এরকম কত লিস্টই বানিয়ে রেখেছে ও। পুজোর শপিংও ইনকমপ্লিট রেখে দিয়েছে কাকান আসবে বলে। গাড়িটা বাড়ির গেটে ঢোকার পথে বুবান দেখলো একটা ইয়েলো অকার পাঞ্জাবি পরে মধ্যবয়স্ক একজন ভদ্রলোক। ভদ্রলোকের পরনে একটা ঢিলে ঢালা পায়জামা, চুল উস্কো খুস্কো, একটা সরু রিমলেস চশমা যেটা বাকি পোশাকের সাথে একেবারেই মানানসই নয়, পায়ে একজোড়া ময়লা স্লিপার্স, আর কাঁধে একটা নীল রঙের জিন্সের ঝোলা। ভদ্রলোককে কোথায় যেন দেখেছে বুবান, ঠিক মনে করতে পারছে না এখন। কাউকে খুঁজছেন? হ্যাঁ মানে আচ্ছা, এটা কি বুধাদিত্য গাঙ্গুলির বাড়ি? হ্যাঁ, উনি আমার কাকা হন। আপনি? ওনার সাথে একবার দেখা করা যাবে যদি ফিরে থাকেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। লোকটাকে দেখে কেমন কেমন লাগলো বুবানের। আত্মভোলা চাহনি চোখে মুখে, চেহারায় কোনো পরিচর্যার ছাপ নেই। আচ্ছা, লোকটা ছোটকাকে চিনল কি করে? ছোটকা যে দেশে ফিরেছে এই কথাটা এবার জানলো কি করে? এরকম হাজারো চিন্তা করতে করতে খানিকটা আনমনা হয়েই কলিং বেল টিপল বুবান। এই যে চ্যাম্প। কাকাইকে দেখেই এক মুহূর্তের জন্য সব চিন্তা কোথায় যেন উবে গেল ছেলের। এতদিন পর কাকানকে দেখে ক্রিকেট কিটটা সাইডে ফেলে এক ছুটতে কাকানকে গিয়ে জড়িয়ে ধরল। কেমন আছো কাকাই? সে তো আমি দিব্যি আছি। আপনি তো হ্যান্ডসাম ইয়ং ম্যান, হ্যান্ডসাম হাঙ্ক যাকে বলে। তুমি যে বলেছিলে আগের মাসে চলে আসবে, এত দেরি করলে কেন? আরে ছুটি অ্যাপ্রুভ হচ্ছিল না রে, প্লাস কলকাতায় একটা বিশেষ কাজও ছিল এই এখন অক্টোবরের শেষের দিকে। কাকানের মুখে বিশেষ কাজের কথা শুনে বুবানের হঠাৎ খেয়াল হলো দরজার বাইরে থাকা ভদ্রলোকের কথা।
কাকানকে দেখতে পাওয়ার আনন্দে ও ভুলেই গেছিল বাইরে একজন অপেক্ষা করছে। মা শুনলে ঝেড়ে কাপড় পরিয়ে দেবে, তাই কাউকে বিশেষ কিছু না বলে কাকানকে 1 মিনিট বলে উঠে দরজার কাছে চলে গেল ও। গিয়ে দেখল ভদ্রলোক অধীর আগ্রহে ওদের সদর দরজার ওপরে রাখা ইলেকট্রিক ঘড়িটাকে দেখছে। আগন্তুক যে অপেক্ষা করতে করতে বোর হননি, এটা ভেবে এক প্রকার নিশ্চিন্তই হলো বুবান। আসুন, কাকাই ভেতরেই আছে। ভেতরে ঢুকতে একটু কেমন ইতস্তত বোধ করলেন ভদ্রলোক, আর বললেন, বলছিলাম যে একবার ওনাকে কি বাইরে ডাকা যাবে? একটু জরুরি দরকার ছিল আর কি। বলুন, আমায় বিকাশবাবু পাঠিয়েছেন। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি, ঠিক আছে? বুবান ঘরের ভেতরে চলে যেতেই ভদ্রলোক আবার মনোযোগ দিয়ে ঘড়িতে মনোনিবেশ করলেন। হ্যাঁ বলুন, আমি বুধাদিত্য গাঙ্গুলি। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমার নাম সোমেশ্বর রয়। ও হ্যাঁ হ্যাঁ, বিকাশ দা আমায় বলেছে আপনার কথা। ভিতরে আসুন না। এই বুবান, ওনাকে বাইরের বসার ঘরে নিয়ে যেত। আপনি ওর সাথে যান, আমি ঠিক 2 মিনিটে আসছি। বুবানদের ফ্ল্যাটের গড়নটা বেশ অদ্ভুত। সদর দিয়ে ঢুকে একটা প্যাসেজ সোজা এসে পড়ে ঘরের মেন ডাইনিং স্পেসে, আর প্যাসেজের ডান হাতের প্রথম ঘরটা হলো বাইরের বৈঠকখানা, মানে বাইরের বসার ঘর। বাবা মায়ের কোনো এমার্জেন্সি কেস থাকলে বা কেউ দেখা করতে হলে সচরাচর লোকজন এই ঘরেই বসে। বুবান খুব মন দিয়ে ভদ্রলোককে দেখতে লাগলেন। ভদ্রলোকের হাবে ভাবে কেমন যেন আনমনা ভাব, কিন্তু দৃষ্টি ভীষণ সজাগ। আশেপাশে সব কিছু কেমন যেন খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করছেন। তবে লোকটার মধ্যে কিছু একটা মিসিং, কিছু একটা যেন থেকেও নেই। আর এনাকে বুবান আগেও দেখেছে। ঠিক 2 মিনিটের মাথায় ল্যাপটপ হাতে ছোটকা ঢুকলো। হ্যাঁ বলুন সোমেশ্বরবাবু, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভদ্রলোক কিঞ্চিত আড়ষ্ট হয়ে বললেন, আসলে বিষয়টা বুঝতেই পারছেন, মানে খানিকটা ব্যক্তিগত আর কি। মানে দেশের নিরাপত্তা নিয়ে, মানে ওই আর কি। না না, ওকে নিয়ে চিন্তা নেই। ও আমার ভাইপো, ও সাহায্য করবে আমায় আপনার এই সমস্যা সমাধানের সাথে। আপনি বলুন নিশ্চিন্তে। ভদ্রলোকের বুবানের দিকে কুণ্ঠা ভরা দৃষ্টি পুরোপুরি না কাটলেও কিছুটা আশ্বস্ত হয়ে আর খানিকটা বাধ্য হই উনি বলা শুরু করলেন। আসলে আমি জৈব রসায়নের গবেষক। বিকাশবাবু আপনাকে নিশ্চয়ই বলেছে। আমার বাড়ি লেকটাউনেই, বাড়িতেই ল্যাবরেটরি। আমি ছাড়া আমার 2 জন অ্যাসিস্ট্যান্ট, বিপ্রদীপ বসাক আর হরপ্রসাদ বসু। হরপ্রসাদ বাবু এই দিন 10 হলো ছুটিতে। আচ্ছা, বাকি ঘটনার ব্যাপারে বিকাশ কি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, বিকাশ দামায় বলেছে আপনার ল্যাব থেকে কোনো দুর্মূল্য ভ্যাকসিনের ফর্মুলা চুরি হয়ে গেছে। মানে আপনি খুঁজে পাচ্ছেন না। আমি যেন সেটা উদ্ধার করে আমার সাথে বিলেতে নিয়ে যাই। কিন্তু হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। আমি একটা অ্যান্টিজেনের ওপরেই কাজ করছিলাম। এমন একটা অ্যান্টিজেন তৈরির ফর্মুলা এটি, যেটা নিউক্লিক অ্যাসিড বেস ভ্যাকসিন তৈরি করবে। SARS-CoV-2 এর স্পাইক প্রোটিন তৈরির কাজে লাগবে উইথ আ মিনিমাল মিনস। ভ্যাকসিনের দাম তবে আরও অনেক কমা সম্ভব হবে, আর কাজ হবে দীর্ঘস্থায়ী। গবেষণার কাজ অনেকটাই এগিয়েছে, কিন্তু গবেষণার ফলস্বরূপ সেটিকে পরখ করে দেখার মতন ইনফ্রাস্ট্রাকচারটা এদেশে নেই আর কি। তাই তুমি তোমাদের ইউনিভার্সিটির ডক্টর হাসলেকে যদি এই ফর্মুলার খামটি পৌঁছে দিতে, তবে বড় উপকার হতো। হাসলে আমার অনেক পুরনো বন্ধু, ওর সাথে আমার কথা হয়েছে। ইনফ্যাক্ট ওই তো আমায় তোমার সাথে যোগাযোগ করতে বলে। দেখুন, আমি তো আর গোয়েন্দা নই, তাই আপনার ফর্মুলা উদ্ধার করতে পারবো কিনা জানা নেই। তবে তা যথাস্থানে পৌঁছে দিতে পারি। কিন্তু এরকম একটা ফর্মুলা আপনি যখন খুঁজে পাচ্ছেন না, পুলিশে জানাচ্ছেন না কেন? আসলে ল্যাবে আমি ছাড়া অ্যাক্সেস আছে আর মাত্র 2 জনের।
ওই বিপ্রদীপ আর হরপ্রসাদ, এই আমার কি সন্দেহ জানেন তো, ওই হরপ্রসাদই কাগজটাকে কোথাও একটা লুকিয়ে ওই পাহাড়ে চলে গেছে, ফিরে সময় মতো বের করে নেবে। আপনি এত শিওর হচ্ছেন কি করে? আর এত শিওর হলে পুলিশকেই বা জানাচ্ছেন না কেন? আসলে হরপ্রসাদ বাবু আমার কলেজ সিনিয়র, দীর্ঘ 11 বছর আমরা একসাথে রিসার্চ করেছি, আর তাই আর কি, মানে শিওর না হয়ে পুলিশ এনকোয়ারি আর ঝক্কিটা আমি পোহাতে চাইছি না। তো আমার কি করণীয়? আমার কি মনে হয় জানেন তো, ফর্মুলাটা ল্যাবেই কোথাও আছে। আমি চাই আপনি সেটাকে উদ্ধার করে যথাস্থানে পৌঁছে দিন। আপনি এত শিওর কি করে যে ফর্মুলাটা ল্যাবেই আছে? ল্যাবে ঢোকার আর বেরোনোর পথে সবাইকে ব্যাগ চেক করিয়েই ঢুকতে হয়। প্রায় 4 বছর আগে এই নিয়মটা চালু করেছিলাম, যদিও মানে দুজনের কেউই সেরাম আপত্তি জানায়নি। আর ফর্মুলাটা আছে সরকারি শিলমোহর দিয়ে একটা বেশ বড় খামে, যার এক পাশ থেকে অন্য পাশে একটি বড় লাল দাগ, যার মানে হাইলি কনফিডেন্সিয়াল। তো আপনি আমায় ঠিক কি করতে বলছেন? আমি চাইছি আপনি যদি একটু আগামীকাল এসে আমার বাড়িতে ফর্মুলাটা খুঁজে দিতেন ও সেটিকে যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর হাসলের কাছে পৌঁছে দিতেন, তাহলে খুব সুবিধা হতো আর কি আমার। বেশ, তবে আমি কাল সকাল 10টা নাগাদ আপনার বাড়ি যাব। না 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 না, আমি চাই না আমার দারোয়ান বা বিপ্রদীপ বাবু এই ব্যাপারটা সম্বন্ধে জানুক আর কি। তাই ল্যাব বন্ধ হয়ে গেলে ওই রাত 9টার পর আর কি আপনি আসুন, আর প্রকাশ্যে সামনের গেট দিয়ে না ঢুকে ওই পিছনের জানলা টপকে ঢুকুন। আমি চাই না দারোয়ান বিন্দুমাত্র জানতে পারুক আর কি। বুঝতেই পারছেন, দেশের সম্পদ, জানতে পারলে নানা রকম নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। আর শুধু তো তাই নয়, জানাজানি হলে আমার 2 অ্যাসিস্ট্যান্টও যথেষ্ট মনক্ষুণ্ণ হবেন। পরদিন সকালবেলায় বুবান আর তার কাকাই একবার ঘুরে এলো সোমেশ্বর বাবুর বাড়ির আশপাশ থেকে। গতকাল গোটা কনভারসেশনটা বুবান খুব মনোযোগ সহকারে শুনেছে, কিন্তু তারপর কাকানকে এই নিয়ে একটা কথাও আলোচনা করতে শুনেনি। বুবান রাতে 1-2বার জিজ্ঞাসা করলেও কাকান প্রসঙ্গ পাল্টে দিয়েছে। তাই ওর মনে হয়েছে নিরাপত্তার স্বার্থেই হোক বা গোপনীয়তার স্বার্থে ওকে কাকাই কিছু একটা জানাতে দিতে চাইছে না। কাল রাত 8টার মধ্যেই কাকাই খেয়ে দিয়ে ঘরে ঢুকে গিয়েছিল, তবে রাতে আলো জ্বলছিল অনেকক্ষণ। কত রাত বুবান ঠিক খেয়াল করেনি। আজ সকালে হঠাৎ কাকানের টোকায় ঘুম ভাঙল। তৈরি হয়ে নে, সোমেশ্বর বাবুর বাড়ি যাব। ছিমছাম গরনের পুরনো দিনের বাড়ি। লোয়ার সার্কুলার রোড দিয়ে সোজা এসে রাস্তাটা বাঁ দিকে বেঁকে একটা গলির মধ্যে ঢোকে। তার শেষ বাড়িটা। বাড়ির রং এখন আর বোঝা যায় না, তবে দেখে মনে হয় কোনো এক সময় লালের কোনো একটা শেড ছিল বোধহয়। বাড়ির মূল গেট থেকে বাড়িটা বেশ কিছুটা ভেতরে। গেটে একজন দারোয়ান। গাড়ি নিয়ে ঘুরঘুর করতে দেখলে সন্দেহ জাগতে পারে, তাই বেশিক্ষণ দাঁড়ানো হলো না। গাড়ি কাকাই নিজেই ড্রাইভ করছে। বারান্দায় মনে হলো এক ঝলক কালকের ঢিলে ঢালা পাঞ্জাবি পরা সোমেশ্বর বাবুকে দেখা গেল, তবে দূর থেকে অবশ্য বোঝা সম্ভব নয়। আর ভদ্রলোক বুবানদের জন্য অপেক্ষা করবেন আজ রাত 10টায়, তাই সকাল সকাল এমন বিনা নিমন্ত্রণের অতিথিদের দিকে তিনিও বিশেষ গুরুত্ব দিয়ে তাকালেন না। বাড়ির সামনে মিনিট 20 দাঁড়িয়ে কিসব দেখার পর কাকাই বুবানকে বাড়িতে নামিয়ে আবার গাড়ি নিয়ে কোথায় বেরিয়ে গেল। ফিরল দুপুর গড়িয়ে সন্ধেবেলা। এইদিকে সারাদিন উত্তেজনায় বুবানের কিচ্ছু কাজ হয়নি। ক্রিকেট ক্লাসেও বিশেষ মন ছিল না। পুজো সাউথ কলকাতা, তাই খেয়ে দিয়ে হাতে সময় নিয়ে দুজনে রওনা দিল 9:15 নাগাদ।
গোটা রাস্তা কাকাই চুপ। বুবানের মনে হচ্ছে কাকাইটা বুঝি পাল্টেই গেছে, কিছুই বলে না এখন, নামকে বাঁচতেই সঙ্গে রেখেছে ওকে। সারাদিন ধরে বুবান এটাই ভেবেছে যে রাত্রে কিভাবে তারা ঘরে ঢুকবে, তারপর কেমন করেই বা লুকিয়ে থাকা ফর্মুলাটাকে খুঁজে বের করবে। যদি ধরা পড়ে, জানাজানি হয়ে যায়, তখন কি হবে? এ সমস্ত কথা ভাবতে ভাবতেই গাড়ি এসে পৌঁছলো সোমেশ্বর রয়ের গেটের মুখে। গেটের পাশে বড় বড় করে লেখা ডক্টর সোমেশ্বর রয়। সোমেশ্বর বাবুকে গেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে একটু অবাক হলো বুবান। ওদের দেখেই অতি সন্তর্পণে এগিয়ে এসে বললেন, দারোয়ান চলে গেছে 9টায়। বাড়ির সবাই প্রায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আপনারা যান, গিয়ে নির্বিঘ্নে কাজটা সেরে নিতে পারবেন। কিন্তু আপনি কোথায় চললেন? আমার আবার রোজ রাতে ওই খাওয়ার পর একটু নৈশ ভ্রমণে না বেরোলে হয় না। আপনারা যান, আমি একটু হেঁটে আসি। আমি এখানেই অপেক্ষা করব। স্ট্রিট ল্যাম্পের আলো এসে পড়ছে বাড়ির সদর গেটে। ভদ্রলোককে আবছা বোঝা যাচ্ছে এই আলোয়। পরনে একই রকম পোশাক, পায়ে ময়লা স্লিপার্স। ভদ্রলোক বুবানদের ল্যাবের রাস্তা বলে দিয়ে এবং ল্যাবে ওঠার সিঁড়িটা দেখিয়ে দিয়ে বললেন, পেছনের জানলা খোলাই আছে। বেশ, অল দ্য বেস্ট। আমি তাহলে ঘুরে আসি। ভেতরের মোরামের পথ সোজা গিয়ে মিশেছে বাড়ির সামনের দরজায়। ল্যাবটা বাড়ির পেছন দিকে, আর তার সাথে আছে একটা সিঁড়ি। বুবানরা মোরামের পথের মাঝামাঝি দাঁড়িয়ে কথা বলছিল। ওদেরকে এগিয়ে দিয়ে সোমেশ্বরবাবু যেই পিছনে ফিরে এগোবেন, এমন সময় বলছি বিপ্রদীপ বাবু, এই ল্যাবের আলোর সুইচটা কোন দিকে? জানলা দিয়ে ঢুকেই এক মিনিট, কি বললেন? আর কতক্ষণ নিজের কালো চুল ওই কাঁচা পাকা চুলের উইগের নিচে লুকিয়ে রাখবেন? বিকাশদা আপনার গলা শুনে বুঝতে পারেনি, আর আমি সোমেশ্বর বাবুকে কখনো চাক্ষুষ দেখিনি। ব্যাস, আপনার পোয়া 12। বলতে কি চাইছেন আপনি? আপনার গবেষণার বিবরণ শুনেই আপনাকে আমার প্রথম সন্দেহ হয়। একজন জৈব রসায়নের অধ্যাপক নিজের গবেষণার বিষয়ে জানানোর থেকে তা যথাস্থানে পৌঁছে দিতে বিশেষ আগ্রহী। সন্দেহের বশেই আমি বিকাশদাকে ফোন করি। বিকাশদার কাছে আপনার ব্যক্তিত্বের বিবরণ শুনে সন্দেহ ক্রমশ গাঢ় হতে শুরু করে। তারপর খোঁজ লাগাই সোমেশ্বর রয়ের ব্যাপারে। সোমেশ্বরবাবু একদমই টেক সেভেন অন, আর খুব বেশি লোক নজরে আসতেও পছন্দ করেন না, আর এই সুযোগটাই আপনি নেন। আপনার এমআর জীবনের যোগাযোগ আমার দাদা অনিমেষ গাঙ্গুলির থেকে জানতে পারেন আমার ইউনিভার্সিটির পড়াশোনার বিষয়ে। যোগাযোগ করেন আমাদের ডিপার্টমেন্টের কুখ্যাত স্কলার ডক্টর হার্শলের সাথে। তবে আপনি বোধহয় জানতেন না ডক্টর হার্শলে গত মাসে অ্যারেস্ট হয়েছেন। তাই আপনার মুখে ডক্টর হার্শলের নাম শুনে আমি বেশ অবাকই হয়েছিলাম, কারণ বিকাশদা আমায় জানিয়েছিল কাগজগুলো খুঁজে পেলে ডিপার্টমেন্টের এইচওডি মিস গিলস্টন ছাড়া আর কাউকেই যেন না দিই। ভদ্রলোকের চোখ দিয়ে যেন আগুন ছড়তে শুরু করলো। আপন ভোলা দৃষ্টি মুহূর্তে বদলে গেল ক্রূর দৃষ্টিতে। গেটের বাইরে এক ছুটে বেরোতে যাবেন এমন সময় কাকাই ভদ্রলোকের হাত ধরে বললেন, 1 মিনিট দাঁড়ান, বাইরে আপনার জন্য বিশেষ গাড়ি আর বিশেষ মানুষজন অপেক্ষা করছে। তার আগে সোমেশ্বরবাবুর কথাটা বলি। ভদ্রলোক গিরিডিতে তার পিসির কাছে আছেন, এই সন্ধান করতে গিয়ে আমার আজ সারাটা দিন চলে যায়। সত্যি অদ্ভুত গোপনীয়তার শান্তিপ্রিয় মানুষ বটে, কিন্তু দূরদর্শী। ভদ্রলোক বুঝতে পেরেছিলেন আপনার কুমতলব, তাই ফর্মুলার কাগজ তিনি সাথে করে নিয়ে যান। আপনি দেখলেন আপনার সিনিয়র হরপ্রসাদ বাবু, সোমপ্রকাশ স্যার কেউ নেই। এই সুযোগে ফর্মুলাটা সঠিক স্থানে পৌঁছতে হবে, অন্তত বাড়ি থেকে বের করতেই হবে। কিন্তু আপনি ভুলে গেছিলেন এই এখনকার দিনে ওই একরকম জামা কাপড় আর পরচুলা পরলেই এত সহজে আইডেন্টিটি লুকোনো যায় না। বলতে বলতে 3টে পুলিশ ভ্যান ঢুকল। বুবান এই লোকটাকে বাবার চেম্বারেই দেখেছে, এটাই ও ভাবছিল এতক্ষণ ধরে।
তারপরের ঘটনাটা বাকি সব গোয়েন্দা গল্পের মতোই। তবে বুবান এইবার পুজোর সেরা উপহারটা পেয়েছে কাকাইয়ের থেকে। জীবনে প্রথম অ্যাডভেঞ্চারে অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ। ঠিক যেরকম ছোটবেলায় ভাবতো নিজেকে, ওর কাকাই ফেলুদা আর ও তার তোপসে। গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে অরিত্রা মুখার্জি, সোহম চৌধুরী, বিতান বোস, গৈরিক সাহা, সুদীপ্ত দাস এবং চিত্রার্পিতা মুখার্জি। একরকম শরৎ বন্দনা দিয়েই শুরু হয়েছিল ধীমহি ডোজ 2, কিন্তু এবার তাদের কথা বলবো যারা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী আর শক্তিতে মা দুর্গা হলেও কোনো পঞ্জিকাতেই তাদের পুজোর উপাচার লেখা নেই। ধীমহির পরবর্তী নিবেদন রইল তাদের জন্যই। তারা সবাই সুখে থাকুক। এক দুর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে। এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে। এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে। এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে। এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ। এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ। সবাই জানে এদের কারো হয় না কোনো পুজো। এরা তো মা তোমার মতো নয় কো দশভুজ। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে। মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে। এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে। এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে। এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে। এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা। এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানে এদের কারো হয় না কোনো পুজো। তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে। মাগো তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে। এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া। এক দুর্গা নার্স দিদি, তার মনে ভীষণ মায়া। এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়। এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়। এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত। এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনই হাজারো দুর্গা যারা পায় না কোনো পুজো। এদের দুঃখ কষ্ট তুমিই দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে। মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এই কবিতার রচনায় কবি ভবানীপ্রসাদ মজুমদার এবং পাঠে গৈরিক সাহা। পুজো আসছে এটাই ভালো। পুজো চলে এলে তা দ্রুত চলে যায়। যে যাই বলুক, বাঙালি নবমী রাতে যতটা ইমোশনাল হয় সেটা বোধহয় আর কখনোই হয় না। এই আবেগ এক এবং অদ্বিতীয়। ধীমহির অন্তিম নিবেদন নবমী নিশিরে। নবমী নিশিরে তোর দয়া নাই রে। তোর দয়া নাই এত করে সাধিলাম তবু হইলি ভোর। নবমী নিশিরে নবমী নিশিরে
তোর দয়া নাই, এত করে সাধিলাম তবু হইলি ভোর। নবমী নিশিরে, নবমী নিশিরে, তোর দয়া নাই, এত করে সাধিলাম তবু হইলি ভোর। ডম্বরু গুরু গুরু ওই শোনা যায়, ভোলা না তেল বুঝি নিতে গিরি যায়। ডম্বরু গুরু গুরু ওই শোনা যায়, ভোলা না তেল বুঝি নিতে গিরি যায়। কি কহিব মন ব্যথা সুধাই মহেশ্বরে, কি কহিব মন ব্যথা সুধাই মহেশ্বরে। 3টি দিনের বেশি কন্যা থাকে না তার ঘরে, 3টি দিনের বেশি কন্যা থাকে না তার ঘরে। উমা শশী উদয় হইয়া অস্ত যেতে চায়, উমা শশী উদয় হইয়া অস্ত যেতে চায়। ডম্বরু গুরু গুরু ওই শোনা যায়, ভোলা না তেল বুঝি নিতে গিরি যায়। ডম্বরু গুরু গুরু ওই শোনা যায়, ভোলা না তেল বুঝি নিতে গিরি যায়। এমন সোনার প্রতিমা গো ভাসান হইবে জলে, এমন সোনার প্রতিমা গো ভাসান হইবে জলে। দুকুলকে মায়াকুল করে কৈলাসেতে চলে, দুকুলকে মায়াকুল করে কৈলাসেতে চলে। হাসি দিয়া কান্না কত ঢাকি বিজয়ায়, ডম্বরু গুরু গুরু ওই শোনা যায়। ডম্বরু গুরু গুরু ওই শোনা যায়, ভোলা না তেল বুঝি নিতে গিরি যায়। ডম্বরু গুরু গুরু ওই শোনা যায়, ভোলা না তেল বুঝি নিতে গিরি যায়। মহামায়ার মহামায়ার লীলা বুঝি না গো, মহামায়ার মহামায়ার লীলা বুঝি না গো। শুধু বলি আর বছরে আবার এসো মাগো, শুধু বলি আর বছরে আবার এসো মাগো। শুধু বলি আর বছরে আবার এসো মাগো, শুধু বলি আর বছরে আবার এসো মাগো। শুধু বলি আর বছরে আবার এসো মাগো, শুধু বলি আর বছরে। নবমী নিশিরে কণ্ঠে উৎসব চ্যাটার্জি, তবলায় সমীর নন্দী এবং মিক্সিংয়ে ময়ূখ ঘোষ। শুনছিলেন ধীমহি ডোজ 2। এই শব্দপত্রিকার নেপথ্যে যাদের অবদান অনস্বীকার্য তারা হলো হোটেলিটি, এছাড়া তপেন্দু ব্যানার্জি, শম্পা সরকার এবং শঙ্কর মাহাতো। গ্রাফিক্সে দেবারতী ঘোষ, সিদ্ধান্ত ঘোষ এবং অপ্রতিম ভট্টাচার্য। শব্দগ্রহণ, শব্দ মিশ্রণ আর সৃজনে সুদীপ্ত দাস। সহযোগিতায় ময়ূখ ঘোষ, সায়ক মণ্ডল ও অরিত্রা মুখার্জি। এছাড়া বিশেষ ধন্যবাদ জানাই হংসধ্বনি স্টুডিও ও স্টুডিও রেনেসাকে। সমগ্র পরিচালনায় সুদীপ্ত দাস, সঞ্জলি গাঙ্গুলি এবং অপ্রতিম ভট্টাচার্য।